আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গুণগত রসায়ন অধ্যায়ের দ্রাব্যতা, আয়নিক গুণফল ও দ্রাব্যতা গুণফল সংক্রান্ত আলোচনার সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা ফার্স্ট ক্লাসে এই দ্রাব্যতার এই টপিকটা শেষ করেছিলাম। তো আমাদের আজকের টার্গেট থাকবে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল এই টপিকটাকে শেষ করা, ঠিক আছে? তো আমরা দ্রাব্যতা কি পড়েছিলাম বলতো? যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলতাম, তাই না? আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলকে শেষ করা। হ্যাঁ, এটা কি, এটা কিভাবে আসে, হ্যাঁ, এই সংক্রান্ত যত ধরনের গাণিতিক উদাহরণ সম্ভব, থিওরি সম্ভব, সব আমরা ধীরে ধীরে শেষ করব। তো এই টপিকটা শুরু করার পূর্বে আমি একটু লবণ সম্পর্কে তোমাকে ধারণা দেওয়ার ট্রাই করব। আমরা লবণ কাকে বলতাম বলতো? যে আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আমরা আয়নিক যৌগ বলি, তাই না? এই আয়নিক যৌগগুলো কিন্তু আমরা অনেক সময় লবণও বলে থাকি। তো ধরো আমি যদি একটা আয়নিক যৌগ তৈরি করি, ধরো তোমাকে আমি উদাহরণ নিলাম, ধরো যে অ্যালুমিনিয়াম নিলাম। হ্যাঁ, বলো তো অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাই না? আচ্ছা, আর যদি ওএইচ এর নাও, ওএইচ এর যোজনী কত হয় বলো তো? ওএইচ এর যোজনী হয় 1, তাই না? তো এরা যখন যৌগ গঠন করে, অ্যালুমিনিয়াম আর ওএইচ এরা যখন যৌগ গঠন করবে, এটাকে হাইড্রোক্সাইড বলা উচিত আসলে। সো এই হাইড্রোক্সাইড যখন অ্যালুমিনিয়ামের সাথে যৌগ গঠন করবে, যৌগ গঠনের ক্ষেত্রে যৌগ লেখার নিয়ম কি বলতো? যে আমরা এই পরমাণুগুলো, মানে যাদের মধ্যে যৌগ গঠন হচ্ছে, তাদের যোজনীটাকে ইন্টারচেঞ্জ করি, তাই না? অদল বদল করি। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনীটাকে তুমি ওএইচ এ দিবা, আর ওএইচ এর যোজনীটাকে তুমি অ্যালুমিনিয়ামে দিবা, তাহলে এখান থেকে আমরা যৌগ পাবো, তাই তো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। একই রকম ভাবে যদি আমি আরেকটা নিতাম, ধরো আয়রন নিতাম, আয়রন আর অক্সিজেন নিলাম। এখন আয়রনের যোজনী তো 2ও হতে পারে, 3ও হতে পারে, আমি কথার কথা 3 নিচ্ছি। আর অক্সিজেনের যোজনী ধরো 2। তাহলে এদের মধ্যে যে যৌগ গঠিত হবে, যৌগটা কেমন হবে? সেটা হচ্ছে তুমি যোজনী ইন্টারচেঞ্জ করবে, তাহলে Fe2O3 হবে, তাই না? তো এই যে লবণগুলো আছে, এই লবণগুলোকে আমরা যদি দ্রবণীয় অবস্থায় নিয়ে যাই তাহলে কেমন হবে? হ্যাঁ, দ্রবণ নিয়ে নিয়ে গেলে কেমন হবে? অর্থাৎ তুমি ধরো একটা পাত্র নিছো, এই পাত্র নিয়ে তুমি কি করছো? এই পাত্র নিয়ে ধরো তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মিশাইছো, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটা মিশাই দিয়েছো। তখন এরা কিন্তু দ্রবণীয় অবস্থায় চলে যাবে, ঠিক আছে? এখন দ্রবণীয় অবস্থায় যদি যায়, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। এখন বলো তো, আমি এখানে অ্যালুমিনিয়ামের আয়ন হবে, দুইটা আয়ন পাবো না? একটা অ্যালুমিনিয়াম পাবো, একটা হাইড্রোক্সাইড আয়ন পাবো। দ্রবণীয় অবস্থা মানে কি? পানির মধ্যে মিশানো হয়েছে। তুমি জানো আয়নিক যৌগগুলোকে পানির মধ্যে মিশাইলে এরা আয়ন দান করে, তাই না? তাহলে এখানে অ্যালুমিনিয়াম আয়ন পাবো আর হাইড্রোক্সাইড আয়ন পাবো। অ্যালুমিনিয়াম আয়ন আমরা কিভাবে লিখবো বলো তো? সেটা হচ্ছে এর যোজনী কত ছিল, ইন্টারচেঞ্জ করছো না, এর যোজনী তাহলে 3, আর এর যোজনী হচ্ছে হাইড্রোক্সাইডের যোজনী 1। সো অ্যালুমিনিয়ামের যোজনীটার সমান হয় কিন্তু এর আয়ন, তাই না? আয়ন সংখ্যা হবে এর যোজনীর সমান, তাহলে 3+। আর এখানে ওএইচ মাইনাসের যোজনী কত? ইন্টারচেঞ্জ করছো এখানে, তার মানে এটা 1, ওএইচ এর হচ্ছে 1। সো এখানে ওএইচ এর জন্য হচ্ছে আমি 1 পাইছি। হ্যাঁ, দ্যাটস এখানে মাইনাস নিলাম শুধু। এখন হাইড্রোক্সাইড কয়টা আছে? 3টা আছে। দ্যাটস আমি এখানে 3 দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে দ্রবণীয় অবস্থায় কোনো একটা লবণ চলে গেলে আমরা কি করি, হ্যাঁ, সেটার একটা সামারি টানার ট্রাই করতেছি আমি। হ্যাঁ, অথবা ধরো আমি আরেকটা পাত্র নিলাম, আমি আরেকটা পাত্র নিয়ে ধরো এখানে আমি কথার কথা হচ্ছে ফেরিক Fe2O3 দিলাম ধরো। হ্যাঁ, তাহলে কেমন হবে বলো তো? Fe2O3, হ্যাঁ, এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড। তাহলে এরা তো দ্রবণে গিয়ে আয়ন দান করবে। এখন যদি আয়ন দান করে তাহলে তুমি এটাকে কিভাবে লিখবা? Fe2O3, এটার নিয়ম কি আমি বলছি বলো তো? এর যে এফি তো ধনাত্মক হবে, এখন কত আয়ন হবে সেটা হচ্ছে ওর যোজনীর সমান। ওর যোজনী কত? তুমি তো ইন্টারচেঞ্জ করেই তো যৌগটা পাইছিল, তাই না? তার মানে ওর যোজনী, ফেরাসের যোজনী হচ্ছে, ফেরাস বলা উচিত না আসলে, আয়রন বলা উচিত। আয়রনের যোজনী 3 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে Fe3+, তাই না? ওর যোজনী যেহেতু 3। আচ্ছা, এবং অক্সিজেনের কত? O2-। হ্যাঁ, এবং এখানে এফি কয়টা আছে? 2টা আছে। আর অক্সিজেন কয়টা আছে? 3টা আছে। দ্যাটস 3 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো ধরো আমাদের জানা একটা যৌগ ছিল, এগুলো জানা যৌগ ছিল। কোনো আননোন যৌগ দিলেও কিন্তু তোমাকে এরকম ভাবে ভাগ করতে পারতে হবে। তখন তুমি কি করবা? তুমি এর যে আয়নটা হবে, মানে ধনাত্মক অথবা ঋণাত্মক হোক, সেই আয়নটা হবে হচ্ছে ওর যোজনীর সমান। যেমন এখানে ধরো আমি একটা আননোন লবণ নিলাম AX BY, আমি জানি না, যার তার জন্য হইতে পারে এই ক্ষেত্রে। তাহলে বলো তো এই AX আর BY, তাহলে A এর যোজনী কত? ইন্টারচেঞ্জ করে তো এই যৌগটা পাইছি না, তাহলে A এর যোজনী হচ্ছে Y, তাই না? আর B এর যোজনী কত? X।
তাহলে এটাকে যদি আমি দ্রবণীয় অবস্থায় নিয়ে যাই তাহলে তো এখান থেকে আয়ন পাবো। আয়নটা কেমন হবে? এ হবে ধনাত্মক, আমরা ধনাত্মকটাকেই আগে রাখি, আর বি হবে হচ্ছে ঋণাত্মক মানে ক্যাটায়ন আর অ্যানায়ন। সো ক্যাটায়নের জন্য এখানে কত আয়ন পাবা? সেটা হচ্ছে ওর যোজনীর সমান, ওর যোজনী কত? ওয়াই। সো এ ওয়াই প্লাস, তাই না? আচ্ছা, এরপরে আসবে হচ্ছে বি এর জন্য। বি তো বি এর জন্য ঋণাত্মক আসবে, এখন বি এর যোজনী কত? এক্স। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস, তাই না? আর এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এ যে আয়নটা, এটা কত সংখ্যক আছে? এক্স সংখ্যক আছে, এক্স টি আছে। হ্যাঁ, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তাহলে এই সংখ্যাটাকে আমি সামনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আর বি কয়টা আছে? এখানে ওয়াই পরিমাণ, দ্যাটস ওয়াইটা সামনে আসবে। এটা হচ্ছে একটা লবণ, যেই লবণকে আমি দ্রবণীয় অবস্থায় নিয়ে গেলে কি কি আয়ন পাবো সেটা ভাঙার নিয়ম মাথায় রেখেও, এই যে এতক্ষণ যাবত আমি যা দেখানোর ট্রাই করলাম, এটা যদি তুমি ভালোভাবে না করতে পারো তাহলে আয়নিক গুণফলে বা দ্রাব্যতা গুণফলে গিয়ে একদম ভালোভাবে আটকায় যাবা। ঠিক আছে? তো এই এই আয়নগুলা কিভাবে ভাঙবা এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো মুছে দিই। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য আমি নিয়েছি। ওকে। ওকে, এখন তাহলে আমরা হচ্ছে আইনিক গুণফল পড়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তো এখানে দেখো পরিচয়গুলো বলা আছে, এগুলো সব মুছে দেই, সব মুছে দেই। হ্যাঁ, ওকে। তো দেখো এখানে আমাদের পরিচয়গুলো বলে দেওয়া আছে যে এ ওয়াই প্লাস। হ্যাঁ, এ ওয়াই প্লাস এটা হচ্ছে ক্যাটায়নের অংশ, এক্স হচ্ছে ক্যাটায়ন অংশের যতটি পরমাণু আছে, আর বি এক্স মাইনাস মানে অ্যানায়ন অংশ, ওয়াই হচ্ছে অ্যানায়ন অংশের যতটি পরমাণু আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আইনিক গুণফল আমরা এটাকে কে আইপি দিয়ে প্রকাশ করি। কে আইপি দিয়ে কেন প্রকাশ করা হয়? কারণ আয়নিক গুণফলের ইংলিশ টার্মটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। হ্যাঁ, আই আইপি এর পূর্ণরূপটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি এখানে একটা উদাহরণ নেই, আমি এখানে একটা লবণ নিব ডেফিনেটলি, এটা কিন্তু লবণের জন্যই পাওয়া যায় সব সময়। সো আমি লবণ কি নিয়েছি? কথার কথা আমি এই এ এক্স আর বি ওয়াই নিয়েছি। এখানে কিন্তু যে কোনো লবণ হতে পারে। ঠিক আছে, যে কোনো ধরনের লবণ হতে পারে। তো এ এক্স আর বি ওয়াই এই যৌগটা আমরা যদি এই পাত্রে মিশাই দিই তাহলে কেমন হবে বলো তো? এটাকে ভাঙবো কিভাবে? এ এক্স আর বি ওয়াই, তাহলে এ এর যোজনী কত? এ এর যোজনী ইন্টারচেঞ্জ হয়েছিল না, তাহলে ওর এ এর যোজনী হচ্ছে ওয়াই, আর বি এর যোজনী কত? এক্স। তাহলে এটাকে ভাঙলে কি কেমন পাবো বলো? এ যোজনী আয়নটা হবে যোজনীর সমান, এবং এখানে এক্স সংখ্যক আছে, প্লাস হচ্ছে বি পাবা হচ্ছে এখানে, হ্যাঁ, নেগেটিভ পাবা, তাহলে বি এক্স মাইনাস, এবং ও কত সংখ্যক আছে? ওয়াই পরিমাণ আছে। তাহলে এর আয়নিক গুণফল কি হবে? আয়নিক গুণফল হচ্ছে, ভালোভাবে সংজ্ঞাটা শুনো, যে কোনো একটি দ্রবণে যে আয়নগুলো থাকবে সেই আয়নের ঘনমাত্রার গুণফলকে বলা হয় হচ্ছে আয়নিক গুণফল। নাম শুনেই বুঝতে পারছো, আয়নিক গুণফল মানে আয়নগুলোর গুণফল। তাহলে কি বলতেছি, আমি আবার বলছি, যে কোনো একটা দ্রবণে যে আয়নগুলো থাকবে সেই আয়নের ঘনমাত্রার গুণফলকে বলা হয় হচ্ছে আয়নিক গুণফল। তাহলে এখানে কি কি আয়ন পাইছো? এ ওয়াই আর বি, তাই না? এ ওয়াই প্লাস আর বি এক্স মাইনাস। তাহলে এর ঘনমাত্রা কি আসবে বলো তো? এই এ ওয়াই প্লাস, এটার ঘনমাত্রাকে কিভাবে লেখা হয়? তুমি জানো ঘনমাত্রাকে আমরা চাইলে এস দিয়ে প্রকাশ করতে পারি, আমরা চাইলে সি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা চাইলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি কিছু একটাকে আটকায় দিই তাহলে তার ঘনমাত্রা প্রকাশ করে, এটাকে ঘনমাত্রা হিসেবে লিখছি। আর বি এর ঘনমাত্রা কত হবে? বি এর ঘনমাত্রা এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছে বি এক্স মাইনাস। ঠিক আছে? এই যে ঘনমাত্রা, এই ঘনমাত্রার গুণফল করছে, এই গুণফলটাকে আমরা বলবো আয়নিক গুণফল। এবং এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে যদি এই ধনাত্মক বা যে আয়নটা তুমি ঘনমাত্রা নিচ্ছ তার যদি সহগ থাকে, ঠিক আছে, সেই সহগটাকে পাওয়ার হিসেবে দিতে হয়। তাহলে এ ওয়াই প্লাস এর সহগ কত? এক্স, তাহলে এটাকে পাওয়ার হিসেবে দিবা। বি এক্স মাইনাস এর সহগ কত? ওয়াই, দ্যাটস এটাকে পাওয়ার হিসেবে দিবা। এই যে গুণফলটা পাইছো এটাকে আমরা বলতেছি আয়নিক গুণফল। তাহলে আয়নিক গুণফলের সংজ্ঞা কি? যে যে কোনো দ্রবণের যে কোনো অবস্থায়, তুমি জানো কিন্তু দ্রবণের তিনটা অবস্থা হতে পারে, একটা সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, একটা আহ অতিপৃক্ত বা অদক্ষিপ্ত দ্রবণ। যে কোনো অবস্থাতে যদি তুমি আয়ন নাও, সেই আয়নের দ্রবণীয় অবস্থায় যে আয়নগুলা পাবা, দুঃখিত, যে যৌগ নাও, সেই যৌগের দ্রবণীয় অবস্থায় যে আয়নগুলা পাবা সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে বলা হবে হচ্ছে আয়নিক গুণফল। তো দেখো এখানে সেই সংজ্ঞাটা লেখা আছে, আমি এগুলো মুছে দেই, এগুলো পরে লেখা আছে এখানে। ওকে, তাহলে দেখো এখানে সংজ্ঞা দেখো, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণ, এটা আসলে সাধারণত স্বল্পদ্রাব্য লবণের জন্য পাওয়া যায়, মানে যেই লবণগুলো একদম পারফেক্টলি মিশে না, মানে কিছু মিশে কিছু মিশে না। মানে এখান থেকে ধরো তুমি 5 গ্রাম এ এক্স বি ওয়াই নিছো,
তুমি সব ভেঙে যাবে না, হয়তো 5 গ্রামের মধ্যে 2 গ্রাম অবশিষ্ট আছে ভাঙার ক্ষেত্রে আর কি, হ্যাঁ, আর 3 গ্রাম ভেঙে গিয়েছে। ঠিক আছে, মানে 3 গ্রামের জন্য আয়ন পাইছো আর 2 গ্রামের জন্য কোনো আয়ন পাওয়া নাই, যেটা নিয়েছিল ওইটা ওই অবস্থাতেই আছে। এই ধরনের পদার্থকে আমরা বলছি স্বল্প দ্রাব্য লবণ। তো স্বল্প দ্রাব্য লবণের যে কোনো অবস্থায় বলতে কি বোঝানো হচ্ছে, সেটা অসম্পৃক্ত দ্রবণ হতে পারে, সেটা সম্পৃক্ত দ্রবণ হতে পারে, সেটা অদক্ষিপ্ত দ্রবণ হতে পারে, যে কোনো অবস্থায়, হ্যাঁ, একটা দ্রবণে উপস্থিত আয়ন যদি থাকে, সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। এটাকে কেআইপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দ্রবণীয় অবস্থায় যে আহ, আমি একটা উদাহরণ নিয়েছিলাম এক্স বিওয়াই, এটার জন্য দ্রবণীয় অবস্থাতে আয়নগুলো কিভাবে পাবো, এভাবে পাবো, তাই না? আচ্ছা, তো তাহলে দ্রবণটির আয়নিক গুণফল কি হবে? আমি যেটা লিখছিলাম আর কি, কেআইপি সমান সমান এ ওয়াই প্লাস টু দি পাওয়ার এক্স। তুমি জানো যে সহগগুলো সবসময় পাওয়ার হিসেবে বসে, ঠিক আছে? আর বি এক্স মাইনাস, এটা দেখো ক্যাটায়নের ঘনমাত্রা, এটা অ্যানায়নের ঘনমাত্রা, আর এটা হচ্ছে ক্যাটায়নের পাওয়ার বলছি, এটা ক্যাটায়নের হচ্ছে চলক, আর এটা হচ্ছে অ্যানায়নের চলক। চলক বলতে সহগ বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। ক্যাটায়নের সহগ আর হচ্ছে অ্যানায়নের সহগ, সহগগুলো পাওয়ার হিসেবে বসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে পরিচয়গুলো লেখা আছে, ক্যাটায়নের ঘনমাত্রা আর অ্যানায়নের ঘনমাত্রা। আচ্ছা, তাহলে এটার একক কি আসবে বলো তো? কেআইপির একক হতে পারে, কিন্তু বিভিন্ন রকম একক হতে পারে। তো কেআইপির একক হয় হচ্ছে এরকম, এটার একক সবসময় হবে হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে, মোল পার লিটার টু দি পাওয়ার এই সহগগুলোর যোগফল এখানে কত বলো? এখানে ধরো সহগগুলোর যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা সহগ এক্স, এটা সহগ ওয়াই, হ্যাঁ। তাহলে এটার একক হচ্ছে, দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে মোল পার লিটার কিউব, মোল পার লিটার, এটার তার পাওয়ার থাকবে হচ্ছে সহগগুলোর যোগফল। এখানে সহগগুলোর যোগফল তুমি অনেক সময় 3 পাবা, অনেক সময় 4 পাবা, বসাই দিবা, হ্যাঁ। যদি ধরো 3 হয়, তাহলে এটার একক কি আসতো? মোল কিউব পার লিটার কিউব। আমরা উদাহরণ দেখবো, হ্যাঁ, উদাহরণ দেখলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখানে আরেকটা নোট আছে যে আয়নিক গুণফল সাধারণত স্বল্প দ্রাব্য লবণের জন্য পাওয়া যায়। কিছু স্বল্প দ্রাব্য লবণ হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, মানে সিলভার থাকলেই সেটা আসলেই স্বল্প দ্রাব্য লবণ হয়ে যায়। বেরিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে এই দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল সংক্রান্ত যত আলোচনা আছে না, ম্যাক্সিমাম এই যৌগগুলোকে নিয়েই কাজ করবো আমরা, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আয়নিক গুণফল। আমি সংক্ষেপে আবার বলছি, আয়নিক গুণফল হচ্ছে যে কোনো অবস্থাতে দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? কেআইপি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? চলো একটা উদাহরণ নেই, বা ম্যাথমেটিক্যাল উদাহরণ আর কি। এখানে দেখো একটা উদাহরণ বলা আছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বলে দিয়েছে 2 × 10⁻³ মোলার, এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রা বলে দিয়েছে 3 × 10⁻³ মোলার। এটা হলে আয়নিক গুণফল কত হবে? এখন আয়নিক গুণফল করতে গেলে তোমাকে বিক্রিয়াটা দেখাতে হবে, মানে এখানে আয়নিক গুণফল আসলে আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয়, আয়নগুলোর ঘনমাত্রার গুণফল নিতে হয়। তাহলে কি কি আয়ন পাচ্ছ সেটা তোমাকে আগে বের করে নিয়ে আসতে হবে। দেখো এখানে কি কি আয়ন পাচ্ছ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভাঙলে আমরা কি পাবো? স্বল্পদ্রাব্য লবণ। স্বল্পদ্রাব্য লবণকে আমরা এরকম উভমুখী চিহ্ন দিয়ে লিখি, হ্যাঁ। আচ্ছা, তো ম্যাগনেসিয়াম 2+ পাবা, আর এখানে OH মাইনাস পাবা, ঠিক আছে? এবং এখানে খেয়াল করে দেখো যে ম্যাগনেসিয়ামের যোজনী ছিল 2, ঠিক আছে? OH মাইনাস কয়টা আছে? এখানে OH আছে 2টা, দেড়শো, এখানে 2 দিব আমি। তাহলে বলো তো আয়নিক গুণফল সমান সমান কি আসবে? আয়নিক গুণফল কেআইপি সমান সমান, সূত্র কি জানো তুমি? এর যে আয়নগুলো পাবা সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। কি কি আয়ন পাইছো? ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটে আটকেছি, এটার সহগটাকে পাওয়ার হিসেবে দিতাম, এর সহগ তো 1, পাওয়ার হিসেবে 1 দিলেও হয়, না দিলেও হয়। এটা ইনটু হচ্ছে কি বলো? OH মাইনাসের ঘনমাত্রা, মানে ঋণাত্মক আয়নের ঘনমাত্রা। এটার পাওয়ার কত হবে? এটার পাওয়ার হবে 2, কারণ এটার সহগ আছে 2, হ্যাঁ। এখন মানগুলো বসাও। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত বলে দেয়া আছে? 2 × 10⁻³ 2 × 10⁻³। ওকে। আর OH মাইনাসের, এটা কিন্তু গুণন আকারে থাকবে, OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত? 3 × 10⁻³ এটার উপর স্কোয়ার, গুণ করলে কত আসবে? আমি একটু ক্যালকুলেট করে দেখি। 2 × 10⁻³ এটার সাথে গুণ যাবে হচ্ছে 3 ইন্টু, হ্যাঁ 3 ইন্টু, দুঃখিত, 2 × 10⁻³ ইন্টু হচ্ছে 3
গুণন 10⁻³ তার উপর স্কোয়ার। দেখো এটা আমার এখানে ক্যালকুলেট করে আসতেছে হচ্ছে 1.8 গুণন 10⁻³ এখন এটার কিন্তু একক থাকবে। কেআইপির একক এক এক সময় এক এক রকম হতে পারে। আমাদের কেআইপির একক নির্ণয়ের সূত্র কি? সূত্রটা হচ্ছে যে মোল পার লিটার থাকবে এবং এটার পাওয়ার হবে হচ্ছে সহগগুলোর যোগফল, সহগের যোগফল, হ্যাঁ যোগফল। এখানে সহগ কত কত আছে বলতো? এটার সহগ আছে 1 আর এটার সহগ আছে 2, তাহলে যোগফল কত? মোল পার লিটার, এটার পাওয়ার হচ্ছে 3, তাই না? সহগগুলোর যোগফল 3, তাহলে গুণ করলে কি পাবো? মোল কিউব পার হচ্ছে লিটার কিউব, তাই না? গুণ করলে ওকে, তাহলে এটার একক হচ্ছে মোল কিউব পার লিটার কিউব। এটা হচ্ছে আয়নিক গুণফল, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো যে দ্রাব্যতা গুণফল আমরা কাকে বলবো। তো দ্রাব্যতা গুণফল, প্রথম কথা হচ্ছে দ্রাব্যতা গুণফল আসলে এক ধরনেরই আয়নিক গুণফল। মানে আমি ধরো 3টা দ্রবণ নিলাম, একটাকে ধরো সম্পৃক্ত দ্রবণ বললাম, ঠিক আছে, আরেকটাকে আমি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ বললাম, আরেকটাকে আমি অদক্ষিপ্ত দ্রবণ বললাম, অদক্ষিপ্ত দ্রবণ। আচ্ছা আমাকে বলো তো, সম্পৃক্ত দ্রবণে কি আমি কেআইপি বের করতে পারবো? হ্যাঁ, যে কোনো দ্রবণের সম্পৃক্ত দ্রবণের আমি কেআইপি বের করতে পারবো। আমাকে যে যৌগটা দেওয়া থাকবে তার রেসপেক্টে আমি কেআইপি বের করব। অসম্পৃক্ত দ্রবণেরও কেআইপি হবে, অদক্ষিপ্ত দ্রবণেরও কেআইপি হবে। যখন কিনা সম্পৃক্ত দ্রবণ হয়, সেই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে, সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে বলা হয় কেএসপি, দ্রাব্যতা গুণফল। বুঝতে পারছো আমার কথা? সম্পৃক্ত দ্রবণে আমরা যদি কেআইপি বের করি, মানে আয়নিক গুণফল বের করি, তাহলে তাকে দ্রাব্যতা গুণফল হিসেবেও কনসিডার করা হয়, দ্রাব্যতা গুণফল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সেই উদাহরণ আমরা নিতে পারি। এখানে আমরা কি মিশাইছিলাম বলতো? এক্স আর বিওয়াই, তাই না? তাহলে এই এক্স আর বিওয়াই থেকে আমরা কি কি আয়ন পাবো? এক্স আর বিওয়াই, এবং এটা মেনশন করে দেওয়া থাকবে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। মানে দ্রাব্যতা গুণফল সবসময় সম্পৃক্ত দ্রবণের জন্যই প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স বিওয়াই এটা ভাঙবে কিভাবে বলতো? এর যোজনী কত? ওয়াই পরিমাণ, তার মানে এটার আয়ন হবে হচ্ছে এ ওয়াই প্লাস, এবং কতটা আছে? এক্স পরিমাণ আছে, আর এটা হচ্ছে ওয়াই, হ্যাঁ বি এক্স মাইনাস, তাই না? এখন তাহলে আমরা দ্রাব্যতা গুণফল কাকে বলছি এটা একটু মুছে দিই, দেখো দ্রাব্যতা গুণফল হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রাব্য লবণের সম্পৃক্ত অবস্থায়, আয়নিক গুণফলের কথা মনে আছে? আয়নিক গুণফলে কিন্তু আমরা নিয়েছিলাম যে কোনো অবস্থায়, আর এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় হতে হবে। সম্পৃক্ত অবস্থায় দ্রবণে উপস্থিত আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে বলা হয়, এটা একটু মুছে দেই, এটা ভুল লেখা আছে, এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এটাকে আমরা দ্রাব্যতা গুণফল বলছি, হ্যাঁ, এটাকে কেএসপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি এখানে কি যৌগ নিয়েছি? এক্স আর বিওয়াই, এটাকে ভাঙলে এরকম পাওয়া যাবে। তাহলে দ্রাব্যতা গুণফলের সূত্র একদম সেম আয়নিক গুণফলের মতোই হবে, কারণ দ্রাব্যতা গুণফলও আসলে আয়নিক গুণফল। সো দ্রাব্যতা গুণফল কেএসপি সমান সমান এই যে এভাবে লিখতে পারি যে ক্যাটায়নের ঘনমাত্রা আর অ্যানায়নের ঘনমাত্রা এবং সহগগুলো পাওয়ার হিসেবে বসবে, তাই না? এটার পরিচয়গুলো বলো, যে এ ওয়াই প্লাস মানে কি? ক্যাটায়নের ঘনমাত্রা, বি এক্স মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা, একক কেমন আসবে? সে আগের মতোই মোল পার লিটার, সহগগুলোর মোল পার লিটার টু দি পাওয়ার সহগগুলোর যোগফল, ঠিক আছে। এবং কেএসপিও কিন্তু সবসময় স্বল্প দ্রাব্য লবণের জন্যই প্রযোজ্য, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, হ্যাঁ এদের জন্যই প্রযোজ্য। তাহলে আমি যদি আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের সামারিটা নিই, আয়নিক গুণফল কাকে বলে? যে কোনো অবস্থাতে কোনো একটা দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে বলা হয় হচ্ছে আয়নিক গুণফল। আর সেই দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ হয়, তখন সেই কেআইপি কে বা আয়নিক গুণফলকে আমরা নাম বলি দ্রাব্যতা গুণফল। তার মানে দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা বলতে পারি যে সকল কেএসপি আমরা কেআইপি বলতে পারবো, তাই না? সকল দ্রাব্যতা গুণফলই আসলে আয়নিক গুণফল, কিন্তু সকল আয়নিক গুণফল কিন্তু দ্রাব্যতা গুণফল হবে না। যেমন অসম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে কিন্তু তুমি দ্রাব্যতা গুণফল বলতে পারবে না, ঠিক আছে। তার মানে দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণকে নিয়ে ডিল করে। ওকে ওকে, তাহলে চলো আরেকটা প্রবলেম দেখি আমরা। আগের প্রবলেমটার সাথে এই প্রবলেমটার প্রায় একদম সব সিমিলার, কিন্তু এখানে আমি বলে দিয়েছি সম্পৃক্ত দ্রবণ, তাহলে এখন আমি দ্রাব্যতা গুণফল পাবো। এটাকে আয়নিক গুণফলও বলতে পারতাম, বাট যেহেতু আমাদের সম্পৃক্ত দ্রবণ বলে দিয়েছে, তাহলে আমার এখন ক্ষমতা পাই গেছি যে এখানে আমি দ্রাব্যতা গুণফল বলবো, হ্যাঁ।
ওকে, তাহলে আমরা কি করবো বলো, দ্রাব্যতা গুণফল অথবা আয়নিক গুণফল যেটাই বের করতে চাও না কেন, ওই দ্রবণে কি কি আয়ন আছে সেই আয়নগুলোকে আগে বের করে নিয়ে আসতে হয়। তাহলে এখানে নাও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের নিয়ম কি ছিল বলো তো? নিয়ম ছিল যে এখানে হ্যাঁ, একটা ক্যাটায়ন পাবো, একটা অ্যানায়ন পাবো। সো প্রথমটা হবে আমাদের ক্যাটায়ন। এখানে কত প্লাস হবে? সেটা হচ্ছে ওর যোজনী সমান, ওর যোজনী তো 3, সো অ্যালুমিনিয়াম 3+। আর হাইড্রোক্সাইডের মাইনাস, এটা তো জানোই। তাহলে এখানে 3 আসবে সামনে, তাই না? তাহলে বলো দ্রাব্যতা গুণফল সমান সমান, দ্রাব্যতা গুণফলকে কেএসপি দিয়ে প্রকাশ করা হয়। এই দ্রাব্যতা গুণফলকে কেএসপি দিয়ে প্রকাশ করা করা হয় কেন? কারণ কেএসপি, এসপি, এস এর পূর্ণ রূপটা হচ্ছে সলিবিলিটি, আর পি তে হচ্ছে প্রোডাক্ট। বাংলায় বললে দ্রাব্যতা গুণফল। হ্যাঁ, তাহলে কেএসপি সমান সমান কি পাচ্ছ? অ্যালুমিনিয়াম 3+ ইন্টু হচ্ছে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, এবং যদি সহগ থাকে তাহলে সেই সহগটা পাওয়ার হিসেবে দিতে হয়। এর সহগ তো 1 ছিল, তো 1 দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা। তাহলে এখন মানগুলো বসাও। অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা আমাদের বলে দিয়েছে 2 গুণন 10⁻³ ইন্টু হচ্ছে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা কত? 3 ইন্টু 10⁻³ এর পাওয়ার থাকবে 3। এবার ক্যালকুলেট করো। হ্যাঁ, এটার পাওয়ার যাবে হচ্ছে 3 ইন্টু 10⁻³ এটার উপর এটার উপর কিউব, এবং গুণ যাবে হচ্ছে 2 গুণন 10⁻³ ওকে, দেখো এটা আমার ক্যালকুলেশনে আসছে 5.4 গুণন 10⁻11। ওকে, একক কি আসবে বলো তো? আমরা জানি একক হচ্ছে মোল পার লিটার, এবং উপরে যাবে হচ্ছে সহগগুলোর যোগফল। সহগ কত? এখানে 1 আর এখানে 3, যোগ করলে 4 পাবো। তাহলে গুণ করলে কি পাবো বলো? মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4। ওকে, এটা অ্যান্সার। আচ্ছা, তো আমরা সামনে আরো উদাহরণ দেখব। এরপরে আসো যে আমরা দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফলের মধ্যে কি সম্পর্ক পাবো কিনা। দেখো, দ্রাব্যতা কাকে নিয়ে ডিল করে বলতো? সম্পৃক্ত দ্রবণকে নিয়ে ডিল করে, তাই না? আবার দ্রাব্যতা গুণফলও কাকে নিয়ে ডিল করে? সম্পৃক্ত দ্রবণকে নিয়ে ডিল করে। ঠিক আছে, তো তাহলে এর মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে পারবো। হ্যাঁ, এই সম্পর্ক রিলেটেড প্রচুর পরিমাণে উদাহরণ বা গাণিতিক উদাহরণ আমাদের পরীক্ষাগুলোতে এসে থাকে। হ্যাঁ, এই জিনিসটা বোঝানোর পূর্বে আমি তোমাদের ছোট্ট একটা বেসিক পড়ায় নিয়ে আসবো। তোমরা আহ, ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে তোমাদের তো 9-10-এ মোল সংখ্যার একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের একটা বেসিক আমি এখানে দেখাই নেই। একটা বেসিক, এটাকে ঐকিক নিয়ম আমি নাম দিলাম, ঐকিক নিয়ম। ধরো আমি একটা বিক্রিয়া নিচ্ছি, ধরো HCl নিলাম, আর এখানে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা আমি সালফিউরিক অ্যাসিড নিই, H2SO4, আর এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালাম। কি উৎপন্ন হবে বলো তো এদের বিক্রিয়াতে? এখানে H+ পাবো আর সালফেট পাবো, সোডিয়াম আর সালফেট মিলে Na2SO4 পাবা, তাই না? বুঝতে পারছো তো? এখান থেকে যে H+ পাবা, আর এখানে সালফেট 2- পাবা, সালফেট 2-, তাই না? আর এখানে সোডিয়াম প্লাস পাবা, আর এখানে ওএইচ মাইনাস পাবা। তো H+ যাবে ওএইচ মাইনাসের সাথে, আর সোডিয়াম যাবে সালফেটের সাথে। সোডিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, ইন্টারচেঞ্জ করলে Na2SO4 পাচ্ছ, এবং সাথে পানি পাচ্ছ H2। ঠিক আছে, তো এটা হচ্ছে, হ্যাঁ, এটা মুছে দেই। তো আমি যদি এখন সমতা করি, সমতা করার দরকার পড়বে এখানে। দেখো এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। এখানে 2টা, এখানেও 2, তাহলে 2 দিতে হবে। এখন সালফার এখানে কয়টা? একটা, এখানেও একটা, কোনো সমস্যা নাই। বাট অক্সিজেন এখানে খেয়াল করো, অক্সিজেন হচ্ছে 4, 2, 2 6টা, বাট এখানে আছে 5টা, তার মানে এখানে আমার 2 দিতে হবে। এই হচ্ছে সমতা করলাম, ঠিক আছে? এখন আমি কিন্তু এখানে অনেক রকম রেশিও লিখতে পারি। যেমন হচ্ছে এটা কত ইস্টু কত অনুপাতে আছে বলতো? এটা 1:, এটা 2:1:2 অনুপাতে আছে, তাই না? তার মানে আমি যদি এখানে মোল সংখ্যার ঐকিক নিয়ম লিখি, মোল সংখ্যা, এইটার মোল সংখ্যা যদি n মোল হয়, তাহলে এটার মোল সংখ্যা কত হবে বলতো? 2n মোল হবে, তাই না? বা এটা যদি 1 মোল হতো, সহজ করি আর একটু, এটা 1 মোল যদি হয়, তাহলে এটা কত হবে বলো? এটা হবে 2 মোল, তাই না? এটা কত মোল তৈরি হবে? মানে 1 মোলের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় বলো? হ্যাঁ, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল
সোডিয়াম সালফেট তৈরি করে আর 2 মোল পানি তৈরি করে, তাই না? এখানে আরো কিছু ঐকিক নিয়ম লেখা যাইতো না? আমরা আণবিক ভর দিয়ে লিখতে পারি, আণবিক ভর। এটার আণবিক ভর কিভাবে লেখা হয়? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? এটা আমি একবারে লিখি 98 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কত হয়? 40। আর সাথে 2 তো গুণ যাবে, মানে 40 পাচ্ছি। সোডিয়ামের 23 আর অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাহলে যোগ করলে 40 পাচ্ছি। আচ্ছা, আর সোডিয়াম সালফেটে কত পাবো? আমার একটু হিসাব করতে হবে। সোডিয়ামের হচ্ছে 23, তাই না? 23 ইন্টু হচ্ছে 2, আর সাথে যোগ যাবে হচ্ছে সালফারের 32, আর অক্সিজেনের হচ্ছে 4 × 64। তাহলে যোগ করলে কত হবে? 23 × 2 মানে 46, যোগ হচ্ছে 32 যোগ 64, এটা পাবো হচ্ছে 142। আর পানির কত? 18, 18 সাথে 2 মাল্টিপ্লাই যাবে, 2 × 18, তাই না? এই ঐকিক নিয়মগুলো কিন্তু লেখা যায়। আমি কার কার ঐকিক নিয়ম লিখছি এখানে? মোল সংখ্যাটা লিখতে পারি, আণবিক ভরের লিখতে পারি, আমি এখানে আয়তনেরও লিখতে পারতাম, আবার এখানে আমরা ঘনমাত্রাটাও লিখতে পারবো, ঘনমাত্রা। এইটা আমাদের লাগবে এখানে, ঠিক আছে? আমি এই জিনিসটা দেখানোর জন্যই আসলে এই ঐকিক নিয়মের নিয়মটা দেখাচ্ছি আর কি, হ্যাঁ। সো এটার ঘনমাত্রা যদি এস হয়, 1 হলে তো 1 হতে পারে, ধরো এস বা কিছু একটা আমি ধরলাম, আমি এখানে এস ধরলাম, তাহলে এটার জন্য কত হবে বলো তো? এটা হচ্ছে 2 সামনে আছে, দ্যাটস এটা হবে 2s। এটা কত হবে? শুধু এস, এটার কি হবে হচ্ছে 2s, হ্যাঁ। যদি এখানে 3 থাকতো তাহলে 3s নিতাম, এখানে ধরো এস না দিয়ে এক্স দিলাম, তখন এখানে এক্স, 2x, এক্স, 2x এমন হয়তো, তাই না? এইটা আমাদের লাগবে, হ্যাঁ, এটা অনুপাতটা আমাদের লাগবে সামনের ম্যাথগুলো করতে গেলে, এই জিনিসটা আমাদের লাগবে, হ্যাঁ। তাহলে ঘনমাত্রারও এরকম ঐকিক নিয়মগুলো কিন্তু লেখা যায়, হ্যাঁ। ওকে, তাহলে এখন আসো যে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য নিব, বাট এটা আমরা কি করছি? দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? যেমন এখানে আমাদের বলে দিয়েছে, দেখো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয়, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মান কেমন হবে? এখানে তো আসলে মান পাবো না, আমরা একটা সমীকরণ পাবো। তাহলে তুমি দ্রাব্যতা গুণফল বের করতে গেলে, দ্রাব্যতা গুণফল কাকে বলতাম বলতো? যে দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। তাহলে কি কি আয়ন আছে সেটা তোমাকে বের করতে হবে। এখানে নাও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কি কি আয়ন পাবো আমি? একটা পাবো অ্যালুমিনিয়াম 3+, আর একটা পাবো OH-, তাই না? এবং এখানে সামনে সহগ 3 আছে, 3 নিবা। এখন বলো, এটার যদি দ্রাব্যতা বা ঐকিক নিয়ম লিখতে চাও, ঘনমাত্রা, ঘনমাত্রা আর দ্রাব্যতা তো একই কথা, তাই না? সো দ্রাব্যতা, তাই তো? আমরা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকেই তো দ্রাব্যতা বললাম। যাই হোক, এটা দ্রাব্যতা দেখো আমাদের বলে দিয়েছে, এটার এস। দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয়, তাহলে বলো তো অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা কত হবে? এটা তো 1:1:3 অনুপাতে আছে, দ্যাটস ওয়াই এটার দ্রাব্যতা হচ্ছে এস, এটার হবে হচ্ছে 3s। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে দ্রাব্যতা গুণফল সমান সমান কি আসবে? দ্রাব্যতা গুণফল কেএসপি সমান সমান, তুমি জানো যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল নিতে হয়, তাহলে অ্যালুমিনিয়াম 3+, এর সহগ তো 1, দ্যাটস ওয়াই 1 দেওয়ার দরকার নেই। আর এখানে OH- এর ঘনমাত্রা, তার উপর পাওয়ার যাবে 3, তাই তো? সহগ তো পাওয়ার হিসেবে বসে। এখন তুমি এটার ঘনমাত্রা বের করে নিয়ে আসো, দেখো এটার যদি এস হয়, এটার এস, এটা 3s, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত? এস ইন্টু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? 3s, দ্যাটস ওয়াই 3s, এর উপর পাওয়ার যাবে কত? 3, তাই না? তার মানে এখান থেকে কেএসপি সমান সমান কি পাচ্ছ? কেএসপি, দেখো মাল্টিপ্লাই করো, 3 এর উপর কিউব দিলে কত হবে? 27, আর এখানে এস কিউব, আর এখানে একটা এস, মানে 27s⁴ পাবো। এই এস এর যদি মান বলে দিত, ধরো 0.0003 বলে দিলাম, এত মোলার বলে দিলাম, হ্যাঁ। দ্রাব্যতা তো ঘনমাত্রা, এসে মোলার। সো এখন মান বসাইলে তাহলে কেএসপি এর মান কিন্তু আমরা পেয়ে যাবো, হ্যাঁ। আমরা আপাতত সমীকরণ ডিরাইভ করার ট্রাই করছি, এরপরে আমরা ম্যাথ করব, সমস্যা নেই, হ্যাঁ। মান ধরে ধরেও করবো, এগুলো পরীক্ষাতে আসে, হ্যাঁ, পরীক্ষাতে এগুলো এমসিকিউ আকারে প্রচুর পরিমাণে আসে। তাহলে এটা পাইছো হচ্ছে এই ক্ষেত্রে কেএসপি সমীকরণ, ঠিক আছে? একই রকম ভাবে আরেকটা উদাহরণ দেখো, নিচে দেওয়া আছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি এস হয়, এখানে এস না নিয়ে এক্সও নিতে পারতাম, যা ইচ্ছা নিতে পারি। সো সো এত এর দ্রাব্যতা গুণফলের মান নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমাকে আগে বিক্রিয়া করতে হবে। অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4, এখানে 3 হবে, তাই না? আচ্ছা,
এখন এটাকে যদি আমরা ভেঙে নিই, এটা উভমুখী সিম্বল দিয়ে সবসময়। আচ্ছা, তো এখানে কি কি পাবো বলো? অ্যালুমিনিয়াম 3+, তাই না? অ্যালুমিনিয়াম 3+, কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা। প্লাস হচ্ছে এখানে সালফেট কত? সালফেট 2-, তাই না? কয়টা সালফেট আছে এখানে? 3টা সালফেট আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটার সমীকরণ লিখো তো, মানে ঐকিক নিয়মের যে ব্যাপারটা আমরা লিখতাম, এটা হচ্ছে দ্রাব্যতা। এই দ্রাব্যতাটাই আসলে কি? ঘনমাত্রা। আমি প্রথম দিকে দ্রাব্যতা ঘনমাত্রা দুটাই লিখতেছি, বাট পরে গিয়ে কিন্তু আর ঘনমাত্রাটা লিখবো না, শুধু দ্রাব্যতাই লিখবো। হ্যাঁ, সো এটার দ্রাব্যতা যদি এস হয়, আমাদের বলে দিয়েছে যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এস, তাহলে এর দ্রাব্যতা কত হবে? 2s। এটার দ্রাব্যতা কত হবে? 3s, তাই না? দ্রাব্যতা মানে ঘনমাত্রা। ওকে, তাহলে দ্রাব্যতা গুণফল সমান সমান কি আসবে? সুতরাং দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল KSP ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি বলো? যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। কি কি আয়ন আছে? অ্যালুমিনিয়াম 3+, এটা একটা আয়ন আছে এবং এটার তো একটা সহগ আছে। সহগটাকে তোমাকে উপরে দিতে হবে পাওয়ার আকারে। আচ্ছা, এরপরে অ্যানায়নের জন্য নাও অ্যানায়নের ঘনমাত্রার গুণফল। সো অ্যানায়নের ঘনমাত্রা নিয়েছি এবং পাওয়ার কত, সহগ কত আছে? 3, দ্যাটস এটার পাওয়ার যাবে 3। ওকে, এখন বলো এটার উপর এটার ঘনমাত্রার মান কত বের করে নিয়ে আসলা? 2s পরিমাণে। যে এখানে দেখো এর ঘনমাত্রা s হলে এটা 2s, এটা 3s, তাহলে এটা নাও 2s, তার উপর পাওয়ার হচ্ছে 2 দিবা, ইন্টু এটার পাওয়ার কত? এটার ঘনমাত্রা হচ্ছে 3s, পাওয়ার 3 দিবা। তাহলে গুণ করলে এখানে কি পাবা? এখানে হচ্ছে 4s² ইন্টু হচ্ছে এখানে হচ্ছে 27s³, তাই তো? তাহলে এখন এটার সাথে গুণ করলে কি পাবা? এটা কিন্তু KSP। হ্যাঁ, এটা গুণ করলে পাবা হচ্ছে 108s⁵। এটা অ্যান্সার। পরীক্ষাতে আসে কিন্তু, হ্যাঁ, এই ধরনের MCQ আকারে দিতে পারে অনেক সময়। আবার আমরা যখন এস এর মান জানবো তখন কিন্তু আমরা KSPও পাবো, অথবা অনেক সময় KSP দেয়া থাকে, এস এর মান আমাদের বের করতে বলে। ঠিক আছে, এখানে যে কোনোটা কিন্তু দিতে পারে। হ্যাঁ, যখন আমরা মানে ম্যাথ মান ধরে ধরে ম্যাথ করব, তখন আমার হেল্প ছাড়াই তোমাকে ম্যাথ করতে পারতে হবে। ঠিক আছে, ওকে, আরো অনেকগুলো উদাহরণ দিতে পারি। দেখো AgCl এর জন্য, সিলভার ক্লোরাইডের জন্য একটা একটা করে তুমি ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো, করে তারপরে হচ্ছে আমার সাথে মিলাই নিবা। হ্যাঁ, AgCl এর জন্য আমরা কি পাই? একটা অ্যারোই ব্যবহার করছি এখানে, সমস্যা নেই। একটা অথবা এটাকে বলা হয় একমুখী বিক্রিয়া, আবার চাইলে উভমুখী বিক্রিয়াটাও দিতে পারতাম। তাহলে সিলভার প্লাস আর হচ্ছে Cl-, তাই তো? তাহলে এখানে দ্রাব্যতা গুণফল কি পাবো? ও আচ্ছা, এখানে তো আগে আমাদের ঐকিক নিয়মের ওই ব্যাপারটা নিতে হবে। এটার দ্রাব্যতা, আমি আর ঘনমাত্রাটা লিখছি না। হ্যাঁ, দ্রাব্যতা যদি এস হয়, এটার দ্রাব্যতা কত? এস, এটার দ্রাব্যতা এস। দ্রাব্যতাই তো আসলে ঘনমাত্রা, তার মানে এটার ঘনমাত্রা কত? এস পরিমাণ, এটার ঘনমাত্রা এস পরিমাণ। ওকে, তো এখানে তাহলে কি এসপি সমান সমান কি আসবে? দ্রাব্যতা গুণফল। এখানে এই যে দেখো নিচের স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা, মানে সবার দ্রাব্যতা এস হলে দ্রবীভূত অবস্থায় নিচের লবণগুলোর প্রতি ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তাহলে এটা হবে দ্রাব্যতা গুণফল KSP সমান সমান সিলভার প্লাসের ঘনমাত্রা, সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা, মানে ক্যাটায়নের ঘনমাত্রা, আর ইন্টু হচ্ছে অ্যানায়নের ঘনমাত্রা, এটার গুণফল, তাই না? তাহলে KSP সমান সমান কি আসবে? এস ইন্টু এস, মানে কি s², না? KSP সমান সমান হচ্ছে s²। ঠিক আছে, আচ্ছা, এরপরে 2 নম্বর নাও, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই বিক্রিয়াটা করাইতে হবে, কারণ এখান থেকে কি কি আয়ন পাবো সেটা আমাকে জানতে হবে। সো MgOH2, তাই তো? উভমুখী সিম্বলে দেই। ম্যাগনেসিয়াম 2+, আর এখান থেকে পাবো হচ্ছে হাইড্রোক্সাইড মাইনাস, তাই তো? হাইড্রোক্সাইড কয়টা আছে এখানে? 2টা আছে। তাহলে এটার যদি দ্রাব্যতা লিখো, দ্রাব্যতা, অথবা এটাকেও তো আমরা ঘনমাত্রায় আসলে কনসিডার করি। সো এটার দ্রাব্যতা আমাদের কত বলে দিয়েছে প্রশ্নে? এর দ্রাব্যতা এস বলে দিয়েছে। সো এটার দ্রাব্যতা এস হলে এটার দ্রাব্যতা কত হবে? এস, এটা হবে হচ্ছে 2s। ওকে, তাহলে দ্রাব্যতা গুণফল কি আসবে? দ্রাব্যতা গুণফল, এটাকে KSP দিয়ে লিখতে পারি আমরা। KSP সমান সমান কি বলো? আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। আয়ন কে কে আছে? ম্যাগনেসিয়াম 2+ আছে, আর এখানে আরেকটা আয়ন কি আছে? OH- আছে।
এবং এটার আবার পাওয়ার আছে, পাওয়ার সহগ আছে, সহগটাকে পাওয়ার হিসেবে দিব। তাহলে বলো কেএসপি সমান সমান কি আসবে? এটা হচ্ছে এস ইন্টু 2s, এটার ঘনমাত্রা 2s, পাওয়ার আছে 2, গুণ করলে কেমন পাবো? কেএসপি সমান সমান, দেখো এখান থেকে 4s স্কোয়ার পাবো, তাহলে ওভারঅল গুণ করলে 4s কিউব পাবো। ঠিক আছে, ওকে। এখন এটা নাও, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন বলি এটাকে আমরা। এই যে এখানে দেখো, এটা হচ্ছে সিলভার আয়ন, আর এখানে হচ্ছে ডাইক্রোমেট আয়ন, সরি ক্রোমেট আয়ন, শুধু ক্রোমেট আয়ন, হ্যাঁ এটাকে ডাইক্রোমেট। ওকে, CrO4 মাইনাস। আচ্ছা, এটার যোজনী কত? 2 মাইনাস হবে, এটা 2 মাইনাস। ওকে, তো এখানে যদি এটাকে ভাঙো তাহলে কেমন পাবো আমি? এখানে ভাঙলে হচ্ছে, আচ্ছা বামে ডানে একটু সরে লিখি, Ag2 আর CrO4, তাই না? সো এখান থেকে হচ্ছে আমি পাবো কি কি আয়ন? একটা সিলভার আয়ন পাবো আর একটা ক্রোমেট আয়ন পাবো, তাই না? সো এটা হচ্ছে সিলভার আয়ন, আর এখানে পাবো হচ্ছে এটা CrO4। এই যোজনী কত? আমরা এটা লেখার নিয়ম কি ছিল যে Ag এর যোজনী কত বলো? সিলভারের 1, কারণ এটাতে কিছু নাই মানে 1 আছে। আর ক্রোমেটের যোজনী কত? 2, তার মানে ক্রোমেটের আয়ন যাবে হচ্ছে 2 মাইনাস। বুঝতে পারছো তো? ওকে, তাহলে এখানে কয়টা কি আছে দেখো তো, সিলভার আছে 2, আর এখানে ক্রোমেট একটা আয়নই আছে, সো এখানে আর লেখার দরকার নেই। ওকে, তাহলে এখানে আমি যদি দ্রাব্যতা বা ঘনমাত্রা লিখতাম, দ্রাব্যতা, এটাকে আমরা ঘনমাত্রা হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এর ঘনমাত্রা কত? এস বলে দিয়েছে, তাহলে এখানে সিলভার প্লাসের ঘনমাত্রা কত পাবো? 2s, এটার জন্য এস পাবো। তাহলে বলো দ্রাব্যতা গুণফল কি আসবে? দ্রাব্যতা গুণফল কেএসপি ইজ ইকুয়ালস টু, সেটা হচ্ছে আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল, এবং যদি সহগ থাকে তাহলে সেটাকে পাওয়ার হিসেবে দিবা, ইন্টু সিআর মানে অ্যানয়ন নিলাম, এটার উপর তো কোনো সহগ নাই, দ্যাটস ওয়াই এটার উপর কোনো পাওয়ার হিসেবে কিছুই থাকবে না, মানে 1 থাকবে আর কি। তাহলে এটার নাও, এটার কত পাইছো? এটার ঘনমাত্রা 2s, এটার উপর পাওয়ার উপর 2 আছে, ইন্টু হচ্ছে এটার ঘনমাত্রা কত? শুধু s। তাহলে কেমন পাবা শেষ পর্যন্ত গুণ করলে? কেএসপি সমান সমান 4s স্কোয়ার ইন্টু s, তার মানে 4s কিউব পাবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে ফেরিক হাইড্রোক্সাইড নাও, এগুলোকে তো এখন নিজে নিজে পারতে হবে। ফেরিক হাইড্রোক্সাইড নাও, ফেরিক হাইড্রোক্সাইড থেকে কেমন আয়ন পাবো আমি? Fe3+, তাই না? কারণ এর যোজনী 3, দেখো এখানে ইন্টারচেঞ্জ হয়েছে, সো এর যোজনী হচ্ছে 3। ওকে, এরপরে OH মাইনাস, এর যোজনী 1, দ্যাটস ওয়াই মাইনাস নিলাম, শুধু একটা নিলাম। আর OH কয়টা আছে? 3টা আছে, দ্যাটস ওয়াই 3 দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দ্রাব্যতা লিখি, দ্রাব্যতার ঘনমাত্রা তো একই কথা, বারবার করে লিখতেছি কারণ এটা মানে ভুলে যায় না আবার, হ্যাঁ। সো এটার দ্রাব্যতা আমাদের বলে দিয়েছিল, এটার দ্রাব্যতা যদি এস হয় তাহলে এটা পাবো এস, এটা পাবো হচ্ছে 3s। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা গুণফল সমান সমান কি পাবা? দ্রাব্যতা গুণফল কেএসপি সমান সমান, আমাদের নিয়ম কি? আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, Fe3+ ইন্টু হচ্ছে OH মাইনাস, এবং এর পাওয়ার যাবে হচ্ছে 3, তাই না? সবগুলো সবসময় পাওয়ার হিসেবে বসে, তাহলে কেএসপি সমান সমান কি পাবা? এটা এস ইন্টু হচ্ছে 3s, তার উপর আবার পাওয়ার হচ্ছে 3, তাহলে কেএসপি সমান সমান কি পাচ্ছ? কেএসপি সমান সমান পাচ্ছ হচ্ছে, দেখো এটা এস, সো এটা হচ্ছে গুণ করলে 27s কিউব, আর এখানে আবার এস মাল্টিপ্লাই হলে 27s⁴ পাচ্ছ। ঠিক আছে, আরো দুইটা উদাহরণ নেই, চলো। এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম ফসফেট, সো এটা ক্যালসিয়ামের এখানে যোজনী কত বলো তো? ক্যালসিয়ামের যোজনী দেখো এই যে ইন্টারচেঞ্জ হয়েছে, তার মানে এই যোজনীটা হচ্ছে ক্যালসিয়ামের, সো ক্যালসিয়ামের যোজনী 2। আর ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী এখানে 3 গিয়েছে, দ্যাটস এখানে 3। ঠিক আছে, তাহলে এটার আয়নটাকে আগে ভাঙায় লিখো, ক্যালসিয়াম ফসফেট PO4 2, হ্যাঁ। এটাকে ভাঙলে কেমন পাবো বলো তো? ক্যালসিয়ামের যোজনী কত পাইছো? 2, সো এটার ক্যাটায়নটা 2+ হবে। আর ফসফেটের যোজনী কত পাইছো? 3,
সো PO4 3 মাইনাস হবে তাহলে। এখন ক্যালসিয়াম কয়টা আছে আমি উপরেরটা মুছে দিই। ক্যালসিয়াম এখানে কয়টা আছে? 3টা আছে, দ্যাটস ওয়াই 3 যাবে। ফসফেট কয়টা আছে? 2টা আছে, দ্যাটস ওয়াই এখানে 2 যাবে। এখন বলো এটার দ্রাব্যতা বা ঘনমাত্রা যদি লিখো, ঐকিক নিয়মটা যদি দাও, দ্রাব্যতা অথবা ঘনমাত্রা, সো এটার ঘনমাত্রা যদি S হয় তাহলে এটা হবে 3S, এটা হবে 2S, তাই তো? তাহলে দ্রাব্যতা গুণফল যদি এখন লিখো, দ্রাব্যতা গুণফলের সূত্র কি বলো? KSP ইজ ইকুয়ালস টু, এখানে যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। কি কি আয়ন আছে? একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, মানে ক্যালসিয়াম 2+, ঠিক আছে? এর পাওয়ার যাবে কত? তুমি জানো সহগগুলো পাওয়ার হিসেবে বসে, তাহলে 3 ইন্টু PO4 মানে ফসফেট 3 মাইনাস, এটার সহগটা পাওয়ার হিসেবে বসবে মানে উপরে 2 যাবে। এখন তাহলে KSP সমান সমান কত পাবা? এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? 3S, দ্যাটস ওয়াই 3S, এর উপর পাওয়ার যাবে 3 ইন্টু ফসফেটের ঘনমাত্রা কত? 2S, দ্যাটস ওয়াই এটা 2S তার উপর স্কোয়ার। তাহলে KSP সমান সমান কত পাবা? KSP সমান সমান পাচ্ছ হচ্ছে, এটা গুণ করলে 27S³ ইন্টু এখানে কত পাবা? 4S²। তাহলে এটা আলটিমেটলি গুণ করলে 108S⁵ পাবা। ঠিক আছে, এটা হচ্ছে এটার ক্ষেত্রে অ্যান্সার। এখানে দেখো আরো একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে ফেরিক সালফাইড, তাই না? তো এখানে আয়রনের যোজনী কত বলো তো? কত ব্যবহার হয়েছে এখানে আয়রনের যোজনী? এই ফের যোজনী এখানে ইন্টারচেঞ্জ হয়েছে না, সো এটা 3। আর এখানে সালফারের যোজনী কত? 2 ব্যবহৃত হয়েছে। তাহলে এটাকে আগে আয়নিত অবস্থায় নিয়ে যাও, সো Fe2S3। আয়নিত অবস্থায় নিলে কেমন হবে? সেটা হচ্ছে যে প্রথমটা ক্যাটায়ন হিসেবে থাকবে, এর যোজনী কত? 3, দ্যাটস ওয়াই 3+। আর এখানে সালফাইডের জন্য কত? সালফারের জন্য এটা হচ্ছে এর যোজনীর সমান অ্যানায়ন পাওয়া, মানে S2-। সালফার আয়রন কয়টা আছে? 2টা, দ্যাটস ওয়াই 2 দিবা। সালফার কয়টা আছে? 3টা, দ্যাটস ওয়াই 3 দিবা। ওকে, এখন দ্রাব্যতার লিখো, দ্রাব্যতা, এটাকেই তো আমরা ঘনমাত্রা বলি, তাই তো? ওকে, তো এটা যদি S হয় এটা কি হবে? 2S, এটা হবে 3S, ঠিক আছে? তাহলে বলো দ্রাব্যতা গুণফল কত আসবে? দ্রাব্যতা গুণফল KSP সমান সমান, তুমি জানো দ্রাব্যতা গুণফল কাকে বলি আমরা? সেটা হচ্ছে যে দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। তাহলে Fe3+ ক্যাটায়ন নিলা, এর ঘনমাত্রা নিলা, এটার উপর পাওয়ার দিলাম 2, হ্যাঁ? আচ্ছা, এবং গুণ যাবে হচ্ছে অ্যানায়নের ঘনমাত্রার গুণফল, এবং এটার সহগ আছে, দ্যাটস ওয়াই 3 যাবে উপরে। তাহলে এখান থেকে KSP সমান সমান কি আসবে? KSP সমান সমান আসবে হচ্ছে 2S তার উপর স্কোয়ার ইন্টু 3S তার উপর কিউব, তাই না? তো এটা আগের মতো দেখো গুণ করলে KSP সমান সমান হচ্ছে 108S⁵ পাবা, এটা অ্যান্সার। এই যে এতগুলো উদাহরণ নিলাম, দেখো আগের স্লাইডেও বেশ কয়েকটা উদাহরণ নিয়েছি, সব মিলে এতগুলো যে উদাহরণ নিলাম, এই উদাহরণগুলো যদি ভালোভাবে পারো তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু তোমার কাছে খুব সহজ লাগবে। হ্যাঁ, আমাদের অনেক সময় এস এর মান দেয়া থাকবে, মানে দ্রাব্যতা মান দেয়া থাকবে, বলবে KSP বের করো, অথবা KSPর মানই দেয়া থাকবে, অনেক সময় দ্রাব্যতা বের করতে বলতে পারে, তখন আমরা এত দূর পর্যন্ত এসে দেন মানগুলো বসাইতে থাকবো, ঠিক আছে? যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, বলছে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মান এবার বলে দিয়েছে, এটা কিন্তু দ্রাব্যতা S, ঠিক আছে? এত হলে দ্রাব্যতা গুণফল কাকে বলে? তো তুমি প্রথমে আগে কি করবা? বিক্রিয়া করাবা ক্যালসিয়াম ফ্লোরাইড, কারণ দ্রাব্যতা গুণফল বের করতে গেলে কি কি আয়ন পাওয়া যাবে সেটা আগে লাগবে আমার। তাহলে এখানে ক্যালসিয়াম 2+, প্লাস হচ্ছে F-, কয়টা আছে? 2টা। তাহলে এখানে সেই আগের মতো দ্রাব্যতা লিখবা, এটার দ্রাব্যতা বা ঘনমাত্রা, এটার দ্রাব্যতা বা ঘনমাত্রা যদি কত হয়? S হয়, এটার কত হবে? দ্রাব্যতা, এটা হবে S পরিমাণ, এটা হবে 2S পরিমাণ। তাহলে দ্রাব্যতা গুণফল সমান সমান কত? সুতরাং দ্রাব্যতা গুণফল KSP সমান সমান কি বলো? যে এটার আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। আয়ন কি কি আছে? ক্যালসিয়াম আছে 2+, এর, এটা সামনে কোনো সহগ নেই, দ্যাটস ওয়াই মাল্টিপ্লাই করার দরকার নেই।
এফ মাইনাস আছে, এটা সহগ কত 2, দ্যাটস এটা স্কোয়ার আকারে যাবে। আচ্ছা, এখন আসো ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা বা দ্রাব্যতা কি পরিমাণে? এস পরিমাণ, এস ইন্টু এটার জন্য ঘনমাত্রা কত? 2s পরিমাণ, দ্যাটস ওই 2s, এটার পাওয়ার আবার 2 আছে, দ্যাটস ওই এখান থেকে কেএসপি সমান সমান কি পাচ্ছ? কেএসপি সমান সমান, দেখো এটা পাচ্ছ হচ্ছে 4s², আর এখান থেকে এস মানে মাল্টিপ্লাই করলে 4s³ পাবা, তাই না? এখন বলো তো কেএসপির ভ্যালু, এস এর মান কত? দ্রাব্যতা আমাদের ধরে নিয়েছি, হ্যাঁ, এখানে তাহলে কেএসপি সমান সমান 4 ইন্টু এস এর ভ্যালু কত? এবার ভ্যালু বলে দেওয়া আছে 0.0002, ঠিক আছে, এতর উপর স্কোয়ার, এতর উপর কিউব, তাহলে কেএসপি সমান সমান কি আসবে? মাল্টিপ্লাই করো 0.0002, হ্যাঁ, তার উপর হচ্ছে কিউব, এটার সাথে গুণ যাবে 4, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে গুণ যাবে হচ্ছে 4। সো এটা আসছে, আমার যদি ক্যালকুলেশন ভুল না হয়, তাহলে 3.2 ইন্টু 10⁻11, বুঝতে পারছো তো? 10⁻³ এত মান আসছে। এখন এটার তো একক থাকবে, এককটা আমাদের নিয়ম কি বলতো? মোল পার লিটার, এটার হচ্ছে উপরে কি দিতে হয়? পাওয়ার আকারে সহগগুলোর যোগফল, এখানে সহগ কত? এখানে 1 আর এখানে 2 মানে 3, গুণ করলে কি পাবা? মোল কিউব পার লিটার কিউব, ঠিক আছে, এটাই আমরা কেএসপির মানটা পেয়ে গেছি, ঠিক আছে। সো এটা আগে ধরে নিবা, দ্রাব্যতার ইকুয়েশন দাঁড় করানোর পরে আগে মান বসায় না এগুলো, হ্যাঁ, আগে দ্রাব্যতার ইকুয়েশন বের করবে, এতটুকু পর্যন্ত আসবা, দেন তুমি এস এর ভ্যালুটা এখানে বসাই দিবে, হ্যাঁ, এটা দ্রাব্যতা ধরে নিবা আর কি, হ্যাঁ। এটা যদি আরো ফর্মালিটিস মেনটেন করো তাহলে লিখবা যে মনে করি দ্রাব্যতা এস সমান সমান 0.0002, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট প্রবলেমে যাই, চলো। দেখো নেক্সট প্রবলেমটা বইয়ের 23-24-এ আসছিল, আমাকে বলে দিয়েছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি, এবার কেএসপির মান বলে দেওয়া আছে, এর দ্রাব্যতা মোল পার লিটার এবং কিলোমোল পার মিটার কিউব এককে কত? তাহলে আমি তো এখানে দ্রাব্যতা আসলে জানি না, আমি এখানে ফর্মালিটিস মেনটেন করে চলো। মনে করি দ্রাব্যতা, কার দ্রাব্যতা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, দ্রাব্যতা সমান সমান এস ধরলাম, এস ধরে আমরা বেশি অভ্যস্ত, এক্সও ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে আগে কি করবো? আগে বিক্রিয়াটা করাবা, তাই না? কারণ কি কি আয়ন আছে সেটা তোমাকে জানতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভাঙলে কি কি পাওয়া যাবে? ক্যালসিয়াম 2+, আর ওএস মাইনাস, কয়টা ওএস মাইনাস আছে এখানে? 2টা। তাহলে এখন যদি তুমি দ্রাব্যতার ঐকিক নিয়ম লিখো, অথবা ঘনমাত্রা বলতে পারি এটাকে, সো এটা সমান সমান কি বলতো? এটার দ্রাব্যতা তুমি কি ধরে নিয়েছো? এস ধরে নিয়েছো, এটারও এস হবে, এটার 2s হবে, তাই তো? তাহলে বলো দ্রাব্যতা গুণফল সমান সমান কত? সুতরাং দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল কেএসপি ইজ ইকুয়ালস টু, সূত্র কি বলো? এখানে হচ্ছে আমরা জানি যে দ্রাব্যতা গুণফল হচ্ছে দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। কি কি আয়ন আছে? ক্যালসিয়াম 2+ আছে, এটার কোনো সহগ নাই, দ্যাটস ওয়াই পাওয়ার হিসেবে 1 থাকবে। আর ওএস মাইনাস মানে অ্যানায়নের ঘনমাত্রা, এখন এর ঘনমাত্রার সহগ আছে, দ্যাটস ওয়াই উপরে 2 দিয়ে দিচ্ছি। এখন কেএসপি সমান সমান কি বলো? এটা তো আমরা বারবার করে আসছি, এটা হচ্ছে এস, আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রার মান কত? 2s, সো এটা হচ্ছে 2s তার উপর স্কোয়ার, গুণ করলে কি পাবো বলো? কেএসপি সমান সমান 4s³, তাই না? 4s³, তাহলে এখানে s³ সমান সমান কি পাচ্ছ? কেএসপি ডিভাইডেড বাই হচ্ছে 4, তাই না? মানটা বসাই দিই চলো, s³ সমান সমান কেএসপির মান বলো। কেএসপির মান হচ্ছে, এটা দেখো এই যে দেয়া আছে 5.5 গুণন 10⁻⁻6 ডিভাইডেড বাই হচ্ছে 4, s³ সমান সমান 5.5 গুণন 10⁻⁻6, এটাকে ভাগ দিব কত দিয়ে? 4 দিয়ে, তাহলে এটা আসছে 1. এই যে এটাকে ভাগ করে এটা আসছে আর কি 1.375,
গুণন 10⁻⁻6, ঠিক আছে। এখন এটা তো কিউব 3 আছে, তাই না? আমাদের নিয়ম কি বলতো, আমরা এটা করতাম না, এক্স স্কোয়ার সমান সমান যদি 2 হয় তখন এক্স সমান সমান কি, তোমরা কি নিয়ম জানো? সেটা হচ্ছে এই পাওয়ারটা এই বাম পাশে থাকলে তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে এটা উল্টায় দিতে হয়, মানে 2 এর বিপরীত রাশি কি 1/2, সো এটার পাওয়ার হবে তখন 1/2। যদি এখানে এক্স টু দি পাওয়ার ধরো 7 সমান সমান ধরো 5 নিলাম, এটার মানে কি আসলে এক্স সমান সমান 5 টু দি পাওয়ার 1/7। বাম পাশের পাওয়ার ডান পাশে নিয়ে গেলে উল্টায় দিতে হয়, তাহলে এখানে 3 নিতাম। হ্যাঁ, এস সমান সমান এই পাওয়ারটা হয়ে যাবে এরকম 1.7375 গুণন 10⁻⁻6, এটার পাওয়ার হবে হচ্ছে 1/3। এটার মানেই কিন্তু এরকম ভাবেও লেখা যায় এটা। হ্যাঁ, এটা এটা হচ্ছে একই কথা। হ্যাঁ, এটা হচ্ছে 1.375 গুণন 10⁻⁻6। এখন বলো এখান থেকে একটা ভ্যালু আসবে, এস ইজ ইকুয়ালস টু এত, তো এটার উপর অ্যান্সার পাওয়ার হচ্ছে হ্যাঁ 1/3। এটা আসছে দেখো 1.11, আবার 3টা 1 নিতে পারে ইন্টু 10⁻²। এত একক কি বলো, এটা তো ঘনমাত্রা, ঘনমাত্রা একক মোল পার লিটার হয়। সো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটু চাইছি দেখো, যে এখানে বলছে যে মোল পার লিটার এককে, আবার কিলো মোল পার মিটার কিউব। এখন কিলো মোল পার মিটার কিউব সমান সমান আসলে কত, একটু খেয়াল করি চলো। ওকে, এখানে একটা কথা একটু জেনে রাখো যে 1 লিটার সমান সমান কিন্তু 10⁻³ মিটার কিউব হয়, তাই তো? তো আমি যদি এখানে মোল পার লিটার কিউবকে, মোল পার লিটার ছিল এটা, এখন মোলকে আমি কিলো মোলে নিব, বা কিলো মোলটাকে নেই, ধরো এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 1 কিলো মোল, আর পার হচ্ছে মিটার কিউব। এটা সমান সমান আসলে কি, 1 কিলো মোলকে যদি মোলে নেই তাহলে কি হবে 10⁻³ মোল, তাই না? আর পার মিটার কিউব মানে কি, পার মিটার কিউব হচ্ছে নিচে ভাগ যাবে, এটা হচ্ছে 1 মিটার কিউব। এখন 1 মিটার কিউবকে যদি তুমি হচ্ছে লিটারে নিতে চাও তাহলে এখানে নাও, এই যে 1 মিটার কিউব, এটাকে এবার ভাগ দিয়ে দিবা, তার মানে 1 মিটার কিউব সমান সমান আসলে কত, 10⁻³ লিটার, তাই তো? তাহলে এখানে মিটার কিউবের মানটা বসাও, 10⁻³ এত মোল, আর 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁻³ লিটার। কাটাকাটি চলে গেলে মোল পার লিটার পাবা। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি যে 1 কিলোমোল পার মিটার কিউব যে কথা, মোল পার লিটার কিন্তু একই কথা। সো এটাই আসলে আমাদের, এই ভ্যালুটাই আসলে 1.111 ইন্টু 10⁻⁻² একক হচ্ছে, হ্যাঁ এটাকে আমরা কি লিখতে পারি, এই যে কিলো মোল পার মিটার কিউব, কিলো মোল পার মিটার কিউব, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। ওকে, অনেক কিন্তু কঠিন ছিল না, সহজ প্রবলেম। দেখো এটা বইয়ের 23-24 রিটেনে আসছিল, ঠিক আছে? ওকে, এরপরে প্রবলেমটাতে যাই চলো, প্রবলেম নাম্বার 7। এটাতে বলে দিয়েছে যে 25°C তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, মানে এটার এস এর ভ্যালু বলে দিয়েছে, এস। এই এস এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে যে গ্রাম পার ডেসিমিটার কিউব, কিন্তু আমরা দ্রাব্যতার একক কি জানি বলো তো? দ্রাব্যতা মানে তো ঘনমাত্রার একক কিন্তু মোল পার লিটার কিউবে কনভার্ট করে তোমাকে ম্যাথ করতে হবে। সো এইখানে আসলে এক্সট্রা কাজই আসলে এটাই, গ্রাম পার ডেসিমিটার কিউব থেকে মোল পার লিটার কিউব, গ্রাম পার ডেসিমিটার কিউব থেকে মোল পার লিটারে নিতে হয়। দুঃখিত আমি যদি ভুল বলে থাকি, এটা এটা দ্রাব্যতার একক বা ঘনমাত্রার একক মোল পার লিটার, হ্যাঁ মোল পার লিটার। তাহলে ওই তাপমাত্রার দ্রাব্যতা গুণফল কত হবে, মানে কি এসপি চাইছে। তাহলে আমি আগে এটাকে ঠিক করে নেই, এই মানটাকে আগে মোল পার লিটারে নিয়ে যাই। হ্যাঁ, দেওয়া আছে, লিখো, দেওয়া আছে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত, ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা সমান সমান 2.115 গুণন 10⁻⁻8 গ্রাম পার ডেসিমিটার কিউব। তোমার জেনে রাখা দরকার যে 1 লিটার
সমান সমান হয় হচ্ছে 1 ডেসিমিটার কিউব, ঠিক আছে, এবং 1 লিটার সমান সমান হয় হচ্ছে 10⁻³ মিটার কিউব, ঠিক আছে। ওকে, ডেসিমিটার যে কথা, ডেসিমিটার কিউব যে কথা, লিটার কিন্তু একই কথা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে ডেসিমিটার কিউবকে বাদ দিয়ে লিটার নিয়ে আসতে পারি। সো 2.115 গুণন 10⁻⁸ এত গ্রাম পার লিটার। ওকে, এখন এই গ্রামটাকে কিসে নিতে হবে? তোমার তো একক হচ্ছে মোল পার লিটার লাগবে, এখন এই গ্রামটাকে তোমাকে সরাইতে হবে, ঠিক আছে। এখন বলো তো, আমরা এরকম সূত্র জানি না যে এন সমান সমান কি বলো তো, W/M, তাই না? তাহলে মোল সংখ্যা চাচ্ছি আমি, হ্যাঁ, আর ডব্লিউ জানি আমি। তাহলে ডব্লিউ কে আণবিক ভর দিয়ে যদি তুমি ভাগ দিয়ে দাও, তাহলে কি এসে আসবে? মোলে আসবে। তার মানে এই মানটাকে আমি আণবিক ভর দিয়ে ভাগ দিব কার? ফেরিক হাইড্রোক্সাইডের, ঠিক আছে। ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, যে এখানে সূত্র দেখো ডব্লিউ, এটা বলতে কি বোঝায়? 2.115 গুণন 10⁻³ গ্রাম পার লিটার, মানে এটা কিন্তু ভর দেয়া আছে। ভরকে তাহলে আণবিক ভর দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে সেটা মোল পার লিটারে চলে আসবে। তাহলে নাও 2.115 ইন্টু 10⁻⁸, এটাকে তুমি ভাগ দিবা, কত দিয়ে ভাগ দিবা? এটা হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ দিবা কার? এখানে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড। এখন ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? ফেরিক হাইড্রোক্সাইড, দেখো ফেরিকের আয়রনের এখানে জারণ জারণ মান বলছে, এটা আণবিক ভর বলে দিয়েছে, মানে পারমাণবিক ভর কত? 55.85, এবং প্লাস হচ্ছে OH, তাই না? OH এর পুরোটা বলো তো। অক্সিজেনের হচ্ছে 16 আর হাইড্রোজেনের 1, তাহলে 17। 17 কয়টা আছে? 3টা আছে। তাহলে এখানে যোগ করলে কত আসবে? হ্যাঁ, প্লাস হচ্ছে 55.85। এটা আমার 106 আসছে, 106.85 আসছে, ঠিক আছে। এটাকে আমি ভাগ দিয়ে দিব, কারণ আমরা জানি, সূত্র জানি, n সমান সমান W/M, মানে ভরে যা মান থাকবে সেটাকে যদি আমি আণবিক ভর দিয়ে ভাগ দিই, তাহলে আমার মোলে আমি মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 106.85 একক। এখন কি পাবো? গ্রাম আর থাকবে না, মোল হবে, সো মোল পার লিটার পাচ্ছি আমি। এখন এটাকে ক্যালকুলেট করি, 2.115 ইন্টু 10⁻⁸ ভাগ দিব হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা দিয়ে। হ্যাঁ, এটা আসছে হচ্ছে 1.97 ইন্টু 10⁻⁹ ইন্টু 10⁻⁻10 আসছে, এটা -10 মোল পার লিটার। ওকে, দেখো এটা তো আমাদের এখন এই কাজটা দেখো, দ্রাব্যতাকে আমরা মোল পার লিটারে নিয়ে আসছি। এখন আমরা আগের মতোই করব। এখন আগে বিক্রিয়া লিখো। বিক্রিয়াটা কি বলো? ফেরিক হাইড্রোক্সাইড, মানে আমার তো কেএসপি দরকার। কেএসপি বের করতে গেলে কি কি আয়ন আছে সেটা আমাকে জানতে হবে। সো ফেরিক হাইড্রোক্সাইডকে ভাঙলে কি কি পাওয়া যাবে? Fe3+ পাওয়া যাবে, তাই না? আর একটা OH- পাওয়া যাবে। OH- এখানে কয়টা আছে? 3টা আছে। এখন আমি যদি এটাতে দ্রাব্যতা হিসাব করি, দ্রাব্যতা, অথবা এটাকে তো আমরা ঘনমাত্রা কনসিডার করি, তাই না? সো এটার ঘনমাত্রা যদি S হয়, এটার কি হবে? এটা হবে S, এটা হবে 3S, তাই তো? তাহলে সুতরাং দ্রাব্যতা গুণফল কত? সূত্র জানি আমরা, দ্রাব্যতা গুণফল KSP সমান সমান, বলো কি আমাদের সূত্র কি? যে এখানে যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল নিতে হবে। তাহলে Fe3+, এটার ঘনমাত্রা, এখানে সহগ তো 1 আছে, দ্যাটস ওয়াই লেখার দরকার নেই। আর এখানে OH-, সো এটার ঘনমাত্রার, এটার সহগ কত? 3, সো এটার পাওয়ার যাবে 3, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো তো, এটার যদি S হয়, এটার কত? 3S তার উপর কিউব। এগুলো তো আমরা অনেক করে আসছি, এটা মাল্টিপ্লাই করলে 27S⁴ পাবো, তাই না? এবার মান বসায় দাও। 27, S এর ভ্যালু কত? এটা 1.97 ইন্টু 10⁻⁻10। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কত আসবে? আমি যে অ্যান্সারটা পাইছিলাম সেটার সাথে, হ্যাঁ, সেটার পাওয়ার যাবে হচ্ছে 4, সরি এখানে হচ্ছে, হ্যাঁ, S⁴ হবে এখানে, সো পাওয়ার যাবে 4।
সাথে গুণ যাবে হচ্ছে 27। এটা 4.14 আসতেছে আমার ক্যালকুলেটরে। 4.144 ইন্টু 10⁻⁻38। আচ্ছা, একক কি আসবে আমাকে একটু বলো তো। আমাদের একক বের করার নিয়ম কি, যে মোল পার লিটার নেই এবং এটার পাওয়ারটা কি থাকে, সেটা হচ্ছে সহগগুলোর যোগফল। এখানে সহগ কি কি আছে, এটা 1, এটা 3, তাহলে যোগ করলে 4 পাবো। তাহলে এটার একক আসবে হচ্ছে মোল টু দি পাওয়ার 4, লিটার টু দি পাওয়ার 4, পার লিটার টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? অনেক কঠিন ছিল না। এখানে জাস্ট বাড়তি করে আমাদের দ্রাব্যতার এককটা গ্রাম পার ডেসিমিটার কিউবে দেওয়া ছিল। এটাকে আগে আমরা মোল পার লিটারে কনভার্ট করছি, দেন আমরা হচ্ছে আগের প্রসেসে ম্যাথগুলো করছি। ওকে, প্রবলেম নাম্বার 7। এবার প্রবলেম নাম্বার 8 আসো। দেখো আমাদেরকে আগে দ্রাব্যতা গুণফল, আগের ম্যাথটাতে কি হয়েছিল দেখো তো। হ্যাঁ, আগের ম্যাথে দেখো আমাদের দ্রাব্যতা দেওয়া ছিল, দ্রাব্যতা গুণফল বের করতে বলছিল। এবার আমাদের কি হয়েছে, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এবার দ্রাব্যতাকে বের করতে হবে। কোনো সমস্যা নেই আমাদের জন্য। আমি এখানে মনে করে লিখে নেব, তাই না? লিখে নাও মনে করি। এটা 1 নম্বরের জন্য আগে করি, মনে করি 1 1। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকটা জায়গা লাগতে পারে, আমি একটা একটা করে দুইটা ভাগে ভাগ করে নেই। তো এখানে লিখো যে মনে করি ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ধরে নিবা ডেফিনেটলি। তুমি চাইলে এক্স ধরতে পারো, বাট আমি এসি ধরবো। ঠিক আছে? তো 1 নম্বরে আমাদের দ্রাব্যতা চাইছে, 2 নম্বরে আমাদের ঘনমাত্রা চাইছে, আর 3 নম্বরে আমাদের পিএইচ চাইছে। আমি একটা একটা করে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে আগে বিক্রিয়া করবা। বিক্রিয়াতে কি কি পাওয়া যাবে? FeOH3, এখানে তো কোনো সমস্যা নাই। পাবো হচ্ছে Fe3+, আরেকটা পাবো হচ্ছে OH-, সামনে 3 থাকবে। তাহলে বলো, এটা যদি আমি দ্রাব্যতার লিখি, দ্রাব্যতা এটাকেই তো ঘনমাত্রা বলা হয়, তাই না? বারবার করে একটা কথা বলছে, এগুলো কিন্তু ঘনমাত্রা নির্দেশ করে। তাহলে এর দ্রাব্যতা যদি এস হয়, এর দ্রাব্যতা এস, এটা হচ্ছে 3s। কোনোভাবে যদি আমি এস ক্যালকুলেট করতে পারি, তাহলে সেটার কি নির্দেশ করবে বলো তো? এই Fe3+ এর ঘনমাত্রা নির্দেশ করবে, তাই না? আবার যদি তোমাকে বলা হয় OH- এর ঘনমাত্রা কত, 3s, এস এর মান পেয়ে গেলে সবকিছুই পেয়ে যাবো, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে 1 নম্বরটার জন্যই চেষ্টা করি যে এর দ্রাব্যতা কত। তাহলে এখানে দ্রাব্যতা গুণফল দেয়া আছে, এটা সম্পর্ক জানো তুমি। সুতরাং দ্রাব্যতা গুণফল, সূত্র কি বলো? KSP ইজ ইকুয়ালস টু আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। একটা আয়ন আছে Fe3+, এবং আরেকটা আয়ন আছে হচ্ছে OH-। এটার আবার সহগ আছে, সহগটা পাওয়ার হিসেবে বসবে। তাহলে KSP সমান সমান কি আসবে? এর ঘনমাত্রা কত? এস পরিমাণ। এর ঘনমাত্রা কত? 3s। এটার উপর পাওয়ার আবার 3 আছে। সো এখানে KSP সমান সমান কি পাবা? 3s³। তাহলে এটা হচ্ছে 27s⁴, তাই না? মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে এস এর মান দরকার। KSP তুমি জানো, এটা KSP জানো, দেখো। ওকে, তাহলে s⁴ ইজ ইকুয়ালস টু KSP ডিভাইডেড বাই হচ্ছে 27। মানটা আমি এখানে বসাই। KSP এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10⁻⁻38 ডিভাইডেড বাই কত বলো? 27। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেট করি, চলো। s⁴ সমান সমান কি পাবো? হ্যাঁ, 4 ইন্টু 10⁻⁻38 কে ভাগ দেব কত দিয়ে? 27 দিয়ে। তাহলে এটা আসবে হচ্ছে 1.48 ইন্টু 10⁻⁻39। ওকে, এখন তুমি জানো এই পাওয়ারটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে আমাদের এটাই পাওয়ারটা উল্টায় দিতে হবে, মানে অপর পাশে পাওয়ার রাখবো, বাট সেটা উল্টায় যাবে। মানে এস ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এরকম 1.48 ইন্টু 10⁻⁻39। এটার পাওয়ার হচ্ছে 1/4, তাই তো? তাহলে এটার ভ্যালু কত আসে দেখো তো। এটা যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারের উপর পাওয়ার নিব হচ্ছে 1/4। এটা আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে এটা 1.96 ইন্টু 10⁻⁻10 আসতেছে। হ্যাঁ, একক কি? মোল পার লিটার। তার মানে এস এর ভ্যালু, দ্রাব্যতা পায়ে গেছো তুমি। হ্যাঁ, এটা
দ্রাব্যতা পাইছো, দেখো 1 নম্বর কমপ্লিট। এখন তোমার Fe2+ আর Fe3+ এর ঘনমাত্রা বের করতে হবে। Fe2+ এর জন্য আগে দেখো, Fe2+ এর জন্য বলো Fe2+ এর ঘনমাত্রা কত? Fe2+, এটা সমান সমান কি বলো, এর ঘনমাত্রা কোনটুকু? এই এসি হচ্ছে এর ঘনমাত্রা নির্দেশ করে, এটা সমান সমান এস, তাই না? এর ঘনমাত্রাই তো এস বসাইছিলা বা এস পাইছিলা, তাহলে এর ঘনমাত্রা এস এর মান তো পাইছই 1.96 ইন্টু 10⁻⁻10, একক হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে ওএইচ মাইনাসের ঘনমাত্রা কেমন হবে। ওএইচ মাইনাসের ঘনমাত্রা এত এর জন্য ঘনমাত্রা কত? ওএইচ মাইনাসের ঘনমাত্রা, এটাই যে এখানে খেয়াল করে এর ঘনমাত্রা কত, এটাই তো দ্রাব্যতা, বারবার করে বলে আসছে এটা ঘনমাত্রা নির্দেশ করে। সো এটার ঘনমাত্রা কিন্তু 3s পরিমাণ, এটা এস পরিমাণ, এটাই এস পরিমাণ, তাহলে এটা হবে 3s পরিমাণ। তাহলে 3 এর সাথে s মাল্টিপ্লাই যাবে, তাহলে এটা এই যে এটার সাথে মাল্টিপ্লাই করে দাও, এটার সাথে 3 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 5.885 গুণন হচ্ছে 10⁻⁻10। ঠিক আছে, একক কি আসবে? মোল পার লিটার। এটা 2 নম্বর হয়ে গেছে। এবার 3 নম্বর হচ্ছে যে দ্রবণের পিএইচ কত। এখন আমাকে বলো তো পিএইচ কাকে বলে, তোমার এটা জানা থাকা দরকার যে একটা দ্রবণে যে H+ থাকবে, ধরো একটা দ্রবণে H+ আছে, হ্যাঁ, H+ এর ঘনমাত্রা থাকবে, তো সেই ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হচ্ছে এর পিএইচ, মানে পিএইচ সমান সমান হচ্ছে -log(H+). এটা সংজ্ঞা কি বলতো? কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। এই পিএইচ এর কিন্তু মান থাকে 1 থেকে 14 পর্যন্ত মান থাকতে পারে, তাই না? আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে পিওএইচ। পিওএইচ কাকে বলে? যে পিওএইচ সমান সমান -log(OH-), তাই না? তার মানে এটা সংজ্ঞা কি, যে কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিওএইচ। আর এই দুটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ, এই দুটার যোগফল সবসময় 14 হবে। ঠিক আছে, তো আমার এখানে দ্রবণের পিএইচ চাইছে। পিএইচ আমি ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমার পিএইচ ক্যালকুলেট করতে গেলে H+ লাগবে, কিন্তু দ্রবণে তো আর H+ নাই, দ্রবণে OH- আছে। দ্যাটস ওয়াই আমি আগে পিওএইচ ক্যালকুলেট করব, দেন আমি এই সূত্রের মধ্যে যাব। ঠিক আছে, তাহলে বলো পিওএইচ সমান সমান কত? -log(OH-), তার মানে OH- এর ঘনমাত্রার মান কত? এটা এই যে এটা ক্যালকুলেট করলাম, সো -log(, তার মানে বুঝতে পারছো এই ম্যাথটাতে যদি ধরো প্রথম দুটো স্টেপ নাও থাকতো, যদি বলতো দ্রবণের পিএইচ কত, তাও কিন্তু এই প্রথম দুটো স্টেপ করে আসাই লাগতো। দ্রাব্যতা ক্যালকুলেট করে, OH- এর ঘনমাত্রা ক্যালকুলেট করে, দেন পিএইচ বা পিওএইচ এর মধ্যে আসতাম। হ্যাঁ, সো এটার ঘনমাত্রা নাও 5.885 গুণন 10⁻⁻10। ঠিক আছে, তাহলে এখানে পিওএইচ এর ভ্যালু কত আসবে? এটার উপর হচ্ছে -log অ্যান্সার, এটা আসছে হচ্ছে 9.23। সুতরাং পিএইচ কত? পিএইচ হচ্ছে এখান থেকে দেখো, পিওএইচ এর মান জানি, তাহলে পিওএইচ কে এখানে ভাগ মানে মাইনাস করে দেবো ওই পারে গিয়ে, 40 - পিওএইচ। পিওএইচ এর ভ্যালু পাইছো 9.23, তাহলে 14 অ্যান্সার, এটা হচ্ছে 4.769 এত, এটা ফাইনাল অ্যান্সার। ম্যাথটা বুঝতে পারছো? এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষাগুলোতে প্রচুর আসে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে দেখবা যে এইরকম প্রবলেম হিউজ পরিমাণে আসছে। তাহলে কি করছি আমরা বলতো, প্রথমে আমরা দ্রাব্যতা তো আমি জানি না, দ্রাব্যতাটাকে ধরে নিয়েছি, ধরে কিএসপির সাথে দ্রাব্যতার সম্পর্ক তৈরি করে কিএসপির মান জানি, কিএসপির মান বসায় দ্রাব্যতার মান পাইছি। দ্রাব্যতার মান কি নির্দেশ করে? যে এখানে Fe3+ এর ঘনমাত্রা কত, এস এর পরিমাণ, এখানে OH- এর ঘনমাত্রা কত, 3s পরিমাণ, সেই ঘনমাত্রার গুলো বের করছি। আর পিএইচ কিভাবে পাবো? আমি পিএইচ ডিরেক্টলি পাবো না, কারণ এই দ্রবণে হাইড্রোক্সাইড মাইনাস আছে, দ্যাটস ওয়াই হাইড্রোক্সাইডকে ব্যবহার করে পিওএইচ পাওয়া যায়। দ্যাটস ওয়াই আগে পিওএইচ ক্যালকুলেট করছি, দেন পিওএইচ এর সাথে পিওএইচ এর সম্পর্ক থাকে, আমরা তারপরে পিএইচটা ক্যালকুলেট করে নিয়েছি। ঠিক আছে, ওকে, তো অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল এটা, এবং কঠিন ছিল না কিন্তু, এগুলো সহজ।
আচ্ছা, এরপরে আসো প্রবলেম নাম্বার 9। দেখো এবার হচ্ছে আমাদের একটা ঘনমাত্রা দেওয়া আছে, ওএইচ মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, হ্যাঁ। এটা গ্রাম পার লিটারে দেওয়া আছে, তার মানে এটাকেও আবার তোমাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। হুম। তাহলে এটাকে আগে মোল পার লিটারে কনভার্ট করে তারপরে ম্যাথ করা ট্রাই করবো। এটা কিন্তু ওএইচ মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ঘনমাত্রাকে আগে চলো মোল পার লিটারে কনভার্ট করি। ওএইচ মাইনাস এর ঘনমাত্রা সমান সমান কি দেয়া আছে বলতো? এর ঘনমাত্রা দেওয়া আছে 9.843 ইন্টু 10⁻⁻৯। একক হচ্ছে গ্রাম পার লিটার, তাই না? এখন তোমার তো গ্রাম পার লিটারে রাখা যাবে না, এটাকে মোল পার লিটারে নিতে হবে। আমরা জানি সূত্র হচ্ছে এন সমান সমান, মানে এই গ্রামটাকে সরায় মোলে নিয়ে আসতে হবে, তাহলে এন সমান সমান ডব্লিউ বাই ক্যাপিটাল এম। তার মানে এখানে ডব্লিউটা দেওয়া আছে, দেখো এই যে ভর দেওয়া আছে, এইটুকু হচ্ছে ভর। তুমি এটা আণবিক ভর দিয়ে ভাগ দিলেই কিসে চলে যাবে? এটার মোল পার লিটারে চলে যাবে। তাহলে এটার আণবিক ভর কত বলো তো? বলো এটা আণবিক ভর কত? এই ওএইচ ঘনমাত্রা কার? ওএইচ মাইনাস এর, দ্যাটস ওয়াই ওএইচ মাইনাস। হাইড্রোজেনের অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের হচ্ছে 1, তার মানে 17 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 9.843 ইন্টু 10⁻⁻৯, এটাকে ভাগ দিবা 17 দিয়ে। একক হবে হচ্ছে মোল পার লিটার। ভ্যালু কত আসে? 9.843 গুণন 10⁻⁻৯, এটাকে তুমি ভাগ দিবা কত দিয়ে? 17 দিয়ে। এটা 5.29 আসতেছে আমার ক্ষেত্রে, গুণন 10⁻⁻10। একক কি বলো এবার? মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার। ওকে, আমার এখানে ঘনমাত্রাটা আমি এখানে আগে মোল পার লিটারে কনভার্ট করে নিলাম, তারপরে কি করা লাগবে আমরা পরে দেখছি। এখন আমরা এটা জানি না যে সমীকরণ যদি লিখি, মানে কি কি আয়ন পাবো সেটা যদি লিখি। হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সমান সমান কেমন পাবো? এখানে অ্যালুমিনিয়াম 3+, আর এখানে হচ্ছে ওএইচ মাইনাস। কয়টা পাবো এখানে বলো তো? 3টা পাবো, তাই না? তাহলে এখানে যদি দ্রাব্যতা আমরা ধরে নিই, দ্রাব্যতা অথবা ঘনমাত্রা বলতাম এটাকে আমরা। সো এটার দ্রাব্যতাকে যদি এস ধরে নাও, আমার আগে লিখে নেওয়া উচিত ছিল, মনে করি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে এস, হ্যাঁ। তাহলে এটার যদি দ্রাব্যতা এস হয়, তাহলে এটার দ্রাব্যতা কত? এস। এটার দ্রাব্যতা হবে 3s। বুঝতে পারছো? এখানে আমাদের এই ওএইচ মাইনাসটা কি বলতো? এখানে এখানে প্রশ্ন মতে বা এখানে তাহলে বা সুতরাং লিখতে পারি, তাহলে এখানে ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত বলো? এটা সমান সমান কত ঘনমাত্রা পাইছি? 3s। বুঝতে পারছো? আমাদের আসলে এখানে কি বের করা লাগবে? দ্রাব্যতা গুণফল বের করতে গেলে তোমাকে আগে দ্রাব্যতা জানতে হয়। এখানে আমি দ্রাব্যতা জানি না, এই দ্রাব্যতাটা এই হাইড্রোক্সাইডের ঘনমাত্রাকে ব্যবহার করে দ্রাব্যতাটা পাবো আমি, ঠিক আছে। তাহলে ওএইচ মাইনাসের ঘনমাত্রা আসলে কত? এখানে 3s পরিমাণ, যেখানে এস হচ্ছে আমাদের দ্রাব্যতা। তাহলে এখানে 3s। এখানে বলো দ্রাব্যতা এর ঘনমাত্রা কত আমরা ক্যালকুলেট করছি বা আমাদের দেয়া আছে? 5.29 ইন্টু 10⁻⁻10 মোল পার লিটার, তাই না? তাহলে এস সমান সমান কত আসবে? এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিবা। হ্যাঁ, এটাকে 3 দিয়ে ভাগ দিলে 1.93 আসে। 1.93 গুণন 10⁻⁻10, ঠিক আছে। এত কি বলো? এটা হচ্ছে মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। সুতরাং দ্রাব্যতা গুণফল কত আসবে? দ্রাব্যতা গুণফল, আমি তো এস এর ভ্যালু পেয়ে গেছি, আমার এখন আর কোনো টেনশন নাই। দ্রাব্যতা গুণফল সূত্র কি? কেএসপি সমান সমান আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। কি কি আয়ন আছে এখানে? অ্যালুমিনিয়াম 3+ আছে, আরেকটা কি আছে এখানে? ওএইচ মাইনাস আছে, এবং এটার পাওয়ার যাবে সহগ, দেখো 3 আছে, দ্যাটস এটার পাওয়ার 3 যাবে। এখন তুমি এটার ঘনমাত্রাগুলো জানো, এটা আচ্ছা আগে সমীকরণে ডিরাইভ করে নেই। কেএসপি সমান সমান এটা যদি এস হয়, এটা হচ্ছে 3s তার উপর কিউব, তাহলে কেএসপি সমান সমান কত? কেএসপি সমান সমান পাবো হচ্ছে 27s⁴। তাহলে এটাকে আমি একবারে লিখবো কিনা একটু দেখি তো। হ্যাঁ, s⁴ সমান সমান কত পাবো তাহলে? কেএসপি ডিভাইডেড বাই 27। তাহলে এখানে এইবারে লিখি। হ্যাঁ, এখানে তাহলে এস সমান সমান কি যাবে?
কেএসপি ডিভাইডেড বাই 27, এর পাওয়ার হচ্ছে এই পারে 4 থাকলে অপর পারে গিয়ে 1/4 হয়ে যাবে, তাই তো? এখন মানগুলো বসায় ক্যালকুলেট করলে তো হয়ে যাচ্ছে, তাই তো? ও ও ও সরি সরি সরি, আমাদের তো এখানে এটা করা ভুল হয়েছে। আমার তো এখানে কেএসপি বের করতে হতো, বাট দ্রাব্যতাটাই আমাদের দেয়া ছিল। সরি সরি, এটা করা যাবে না, দুঃখিত। কেএসপি এখানে মান বসাই দিব, এখন ঝামেলা জড়ানো যাবে না, দুঃখিত। সো কেএসপি সমান সমান মান বসাই দাও 27, এস এর ভ্যালু কত? 1.93 ইন্টু 10⁻⁻10, এটার উপর পাওয়ার যাবে 4, তাই না? এখানে যদি ক্যালকুলেট করো তাহলে কেএসপি সমান সমান কত আসবে? হ্যাঁ, এটা হচ্ছে, এটার পাওয়ার দিবা 4 এবং গুণ যাবে 27, এটা আসছে হচ্ছে 3.74 গুণন 10⁻⁻38। একক বলো, একক বের করার সূত্র কি? আমাদের মোল পার লিটার নিব এখানে, আর উপরে পাওয়ার হিসেবে যাবে হচ্ছে সহগগুলোর যোগফল। সহগ কত আছে? 3 + 1 মানে 4, তাহলে এটা আসবে হচ্ছে মোল টু দি পাওয়ার 4 আর লিটার টু দি পাওয়ার 4, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, অনেক কঠিন ছিল না। এখানে চেঞ্জিং কি ছিল? এখানে আমাদের ঘনমাত্রা দেয়া ছিল, এই ঘনমাত্রা থেকে আমরা আগে দ্রাব্যতাটাকে বের করে নিয়েছি, তারপরে আমরা দ্রাব্যতা গুণফলের মধ্যে গিয়েছি। কারণ দ্রাব্যতা গুণফল বের করতে গেলে আগে আমাদের দ্রাব্যতা গুণফল বের করতে গেলে দ্রাব্যতার মানটা জানা প্রয়োজন। তো আজকের ক্লাসের লাস্ট প্রবলেম এটা। তো এটা আমাদের দেখো 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে পিএইচ এর মান দেওয়া আছে। তো এই যে পিএইচ এর মান দেওয়া আছে, তো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল, এটার সাথে এই ম্যাথের পার্থক্য কি জানো? এখানে যে ওএইচ মাইনাসের ঘনমাত্রা, এটা ডিরেক্টলি দেয়া আছে দেখো এখানে, বাট এইখানে আমি পিএইচ কে ব্যবহার করে আমরা ঘনমাত্রা বের করতে পারবো। কার ঘনমাত্রা বের করতে পারবো? এই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। আর ঘনমাত্রা বের করতে পারলেই তো আমি দ্রাব্যতাটাও বের করে নিয়ে আসতে পারবো সেখান থেকে। দেন দ্রাব্যতা থেকে আমি হচ্ছে দ্রাব্যতা গুণফল বের করবো। তার মানে আমি, আমার কথা কি বুঝতে পারছো? পিএইচ কে ব্যবহার করে আগে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করব, ঠিক আছে? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাকে ব্যবহার করে দ্রাব্যতা বের করব, দেন দ্রাব্যতাকে ব্যবহার করে আমরা দ্রাব্যতা গুণফলকে বের করব। হ্যাঁ, তাহলে লিখো, দেওয়া আছে একটা স্টেপ বাই স্টেপ আগায়। হ্যাঁ, দেওয়া আছে পিএইচ সমান সমান কত বলো তো? পিএইচ সমান সমান হচ্ছে 10.37। তাহলে সুতরাং পিএইচ সমান সমান কত? পিওএইচ, কারণ এই দ্রবণে হাইড্রোক্সাইড আছে, দ্যাটস ওয়াই তোমাকে হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতে হবে। পিওএইচ সমান সমান হচ্ছে 14 মাইনাস পিএইচ, তাই না? তাহলে বলো পিওএইচ সমান সমান কত? এটা পিএইচ এর ভ্যালুটা একবারে বসাই দিই, এটা পাবো হচ্ছে 14 মাইনাস হচ্ছে 10.37, তাহলে এটা আসে 3.63, ঠিক আছে? তো পিওএইচ এর সূত্র কি আমরা জানি? মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, তাই তো? 3.63, এখন এই মাইনাসটাকে অপর পারে নিয়ে যেতে পারি, লগ ওএইচ মাইনাস সমান সমান মাইনাস হচ্ছে 3.63, তাই তো? এখন লগকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে কি হয় জানো? অ্যান্টি লগ হয়ে যায়, এটাকে আমরা অ্যান্টি লগ বলতে পারি। অ্যান্টি লগ হচ্ছে এখানে কত? মাইনাস 3.63। অ্যান্টি লগের মানে জানো? অ্যান্টি লগের মানে হচ্ছে 10⁻⁻ সামথিং, এটার পরিবর্তে 10⁻⁻ নিয়ে নিব। হ্যাঁ, সো 10⁻⁻³ 3.63। তোমরা এই যে এই লাইন থেকে এটা ডিরেক্ট লেখা উচিত বা লিখতে পারা উচিত। হ্যাঁ, আমি বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে নিয়েছি। আচ্ছা, তাহলে এটার ভ্যালু বলো তো? ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, এটা আসবে হচ্ছে 10⁻⁻ কত বলো? মাইনাস 3.63, তাহলে এটা আসে হচ্ছে 2.344 ইন্টু 10⁻⁻⁴ একক কি? মোল পার লিটার। ওকে, তাহলে দেখো এখন ঘনমাত্রা পাইছি। এখন কিন্তু আমাদের আগের ম্যাথটার মতোই হবে। দেখো এই যে আগের ম্যাথটা একটু খেয়াল করো, এখানে আমাদের ওএইচ মাইনাস এর ঘনমাত্রা ডিরেক্ট দেওয়া ছিল,
বাট এই ক্ষেত্রে এসে আমাদের দেয়া নেই, পিএইচ দেয়া আছে, দ্যাটস ওয়াই আমরা আগে ঘনমাত্রাকে বের করছি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আয়ন কি কি পাবো সেটা লিখি, যে এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি কি পাওয়া যায়। অ্যালুমিনিয়াম 3+, আরেকটা পাবো হচ্ছে OH-। এখন এর দ্রাব্যতা বা ঘনমাত্রাকে যদি ধরে নাও, দ্রাব্যতা অথবা ঘনমাত্রা, এটা দ্রাব্যতাকে আমি এস ধরতে পারি, তাহলে এটা যদি এস হয় তাহলে এটা এস হবে, এটার হচ্ছে 3s হবে, তাই তো। তো এখন দেখো যে আমাদের এই দ্রাব্যতার মান কিন্তু আমি জানি না, বাট এটার OH- এর ঘনমাত্রা জানি। দেখো এটার ঘনমাত্রা হচ্ছে 3s নির্দেশ করছে, তাই না। তাহলে সমীকরণ থেকে আমরা এভাবে লিখতে পারি, সমীকরণ হতে OH- এর ঘনমাত্রার মান কত পাইলাম, 3s পরিমাণ, তাই না, 3s। এটাই তো আমাদের ঘনমাত্রা নির্দেশ করবে হাইড্রোক্সাইড আয়নের। তাহলে 3s সমান সমান কত, OH- এর ঘনমাত্রার মান কত পাইছি, 2.344 গুণন 10⁻⁻⁴, তাই তো। তাহলে এস এর ভ্যালু কত, দ্রাব্যতার ভ্যালু, দ্রাব্যতা হচ্ছে 3 দিয়ে ভাগ দিবা, ডিভাইডেড বাই 3, হ্যাঁ এটা আসে 7.81 ইন্টু 10⁻⁻5 একক কি, মোল পার লিটার। তুমি এখন দ্রাব্যতাটা পেয়ে গেছো, এখন তো আমার দ্রাব্যতা গুণফল বের করতে কোনো বাধা নেই। সুতরাং দ্রাব্যতা গুণফল কত, দ্রাব্যতা গুণফল কেএসপি সমান সমান, আমাদের নিয়ম কি বলো, যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, তাই না। তাহলে আয়নগুলোর ঘনমাত্রা, আয়নগুলো কি কি আছে, অ্যালুমিনিয়াম 3+, ইন্টু হচ্ছে OH-, এটার ঘনমাত্রা কত, এটার সামনে যদি আছে, এখানে দেখো একটা ভুল করেছি আমি, এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে সামনে 3 সহগ যেত, মানে নিচে ঠিকই লিখছে বাট উপরের সহগটা দেওয়া হয়নি। ওকে, তাহলে এটার পাওয়ার হচ্ছে 3 যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে, হ্যাঁ, কেএসপি সমান সমান, এটা হচ্ছে এস ইন্টু এটার ঘনমাত্রা 3s, তার উপর আবার 3 পাওয়ার, সো কেএসপি সমান সমান কি পাচ্ছ, 27s⁴, তাই তো। এখন এটার ভ্যালু তো জানো, এস এর ভ্যালু জানো এটা, সো 27 ইন্টু এস এর ভ্যালু কত, 7.81 ইন্টু 10⁻⁻5⁴, তাহলে কেএসপি সমান সমান, হ্যাঁ এটার পাওয়ার যাবে হচ্ছে 4 এবং মাল্টিপ্লাই যাবে 27, এটা আসছে আমার ক্ষেত্রে 1.006 গুণন 10⁻⁻15। একক বলো তো, একক কি আসবে, একক নিয়ম বের করার নিয়ম কি, মোল পার লিটার, এটার উপর পাওয়ার যাবে হচ্ছে সহগগুলোর যোগফল, সহগগুলোর যোগফল কত, 4, তাহলে পাচ্ছ হচ্ছে mol⁴ আর লিটার⁴। ওকে, তো এই হচ্ছে আমরা দ্রাব্যতা সংক্রান্ত, দ্রাব্যতা গুণফল সংক্রান্ত যত ধরনের ম্যাথ সম্ভব, দেখো 10টার মতো প্রায় উদাহরণ নিয়েছি আমি, এর থেকে বাহিরের উদাহরণ আসলে হইতে পারে না। তোমার এখন করণীয় কি হবে, তো আমরা গত ক্লাসে দ্রাব্যতা পড়ছি, তাই না। এবার এসে দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার একটা সম্পর্ক রিলেটেড ম্যাথ গুলা করছি। এখনো আমাদের আরেকটা বড় টপিক বাকি আছে, সেটা হচ্ছে যে অধঃক্ষেপণ সংক্রান্ত আলোচনা। তো এখনই তুমি বই পড়তে যাবে না, তুমি যে বই ফলো না কেন, করো না কেন, এটা বই এখনই পড়ার দরকার নেই, পরের ক্লাসটা করে একবারে বইয়ের এই টপিকটা পুরাটাই শেষ করে ফেলবে না, দ্রাব্যতা গুণফল সংক্রান্ত আলোচনা। তো তুমি এখন কি করবা, তুমি গত ক্লাসটার যে নোটটা ছিল সেটা খুঁজে বের করবে এবং আজকের ক্লাসে আমি যত প্রবলেম করাইছি এই প্রবলেমগুলো নিজে লিখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, আর তাছাড়া আরো সাথে কি করতে পারো সেটা হচ্ছে যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাও, মানে অ্যাডমিশন দিতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিজে নিজে সলভ করার ট্রাই করবে। আমার বিশ্বাস 80% প্রশ্ন তুমি নিজেই সলভ করে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, মানে অল্প কিছু আগায় রাখলে সেটাও তোমার হেল্প করবে, ঠিক আছে। অথবা যদি তুমি ভার্সিটি অ্যাডমিশন দাও তাহলে ভার্সিটির এই টপিকের উপর যেই যে কোশ্চেনগুলো আসছে মানে এই টাইপটা পড়ে শেষ করে ফেলবা, ঠিক আছে।
ওকে, এরপরে ক্লাসে গিয়ে আমরা অধঃক্ষেপণ নিয়ে আলোচনা করব। তো সবাইকে স্বাগতম রইল, অগ্রিম স্বাগতম রইল সামনের ক্লাসের জন্য। ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।